হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোটামুটি ঠিকঠাক। তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার শুরু করতে যাচ্ছি। ফিজিক্স সেকেন্ড পেপার থার্মোডাইনামিক্সে আমরা ক্লাস শুরু করবো। একটু চটপট চটপট জয়েন করে ফেলো। অ্যান্ড কেউ একজন গিয়ে কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে বলবা যে ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে? একটু কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে কেউ একজন দেওয়া সব, কেউ না দিলে আমি দিয়ে আসি, প্যারা নাই। তোমরা একটু না দিলে আমি গিয়ে দিয়ে আসি, সমস্যা নেই। আমরা একটু টেলিগ্রাম গ্রুপে গিয়ে একটু জানাই দিয়ে আসি যে ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? ওকে, আমাকে একটু কষ্ট করে জানান যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আমি আপনাকে টেলিগ্রামে গিয়ে একটু দিয়ে আসি, ঠিক আছে? টেলিগ্রাম 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 ফিজিক্স অ্যাডমিশন ব্যাচ। ওকে ওকে ওকে, ঠিক আছে, দিয়ে এসেছি। ওকে, সো চলেন আমাকে একটু কষ্ট করে জানান আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, হাই প্রবীণ ভাই, কি অবস্থা? কে যেন বলছে আচ্ছা, আমার বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এই 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 চলে আসছি ভাই। ওকে ভাই, থ্যাঙ্কস ফর কামিং। আচ্ছা, আজকে হলো আপনাদের বেসিক্যালি এক্সট্রা ক্লাস। এই শিডিউল আপনাদের ক্লাস থাকে নাই, বাট আজকে আমার কিছু করার নাই। লাস্ট উইকে আমি নিজে একটু প্যারার মধ্যে ছিলাম, যে কারণে আপনাদের দুটা ক্লাস মিস গেছে। সো তার জন্য এক্সট্রা ক্লাস নেওয়া লাগতেছে, ঠিক আছে? তো যদি আপনার টাইমিং কোনো ঝামেলা করে ফেলে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট আই হ্যাভ নো অপশনস, ঠিক আছে? চলো, সো আমরা আজকে শুরু করব হলো থার্মোডাইনামিক্স ফিজিক্স সেকেন্ড পেপারে। ওকে, তো প্রথম কথা দেখো, এই চ্যাপ্টারের পড়ার সিস্টেম কি হবে? এটা ফিজিক্স সেকেন্ড পেপার থেকে হলো সবচেয়ে কঠিন প্রশ্ন হয়। হ্যাঁ, ফিজিক্সে যদি বলো যে ভাই কোন পেপার থেকে কম্পারেটিভলি কোশ্চেনগুলো টাফ হয়, অবভিয়াসলি ফিজিক্স সেকেন্ড পেপার। তোমরা এমনিও একাডেমিকে পড়ে আসছো, এন্ড আই হোপ তোমরা বুঝো যে ফিজিক্স ফার্স্ট পেপার কম্পারেটিভলি অনেকটা ইজি, সেকেন্ড পেপার মানে কঠিন বলবো না, বাট মানে ফার্স্ট পেপারের তুলনায় কঠিন আমার কাছে পার্সোনালি মনে হয়। তোমার অপিনিয়ন ডিফারেন্ট হতেই পারে। তো সেকেন্ড পেপারটা অবশ্যই একটু জোর দিয়ে পড়া লাগবে। আবার একটা ব্যাপার আছে, সেকেন্ড পেপার ভালো মতো পড়ার জন্য বা সেকেন্ড পেপার ভালো মতো বোঝার জন্য অবশ্যই ফার্স্ট পেপারের আইডিয়া ক্লিয়ার থাকা লাগবে। সো ফার্স্ট পেপার সম্পর্কে আই হোপ ফিজিক্স ফার্স্ট পেপারে যে কয়টা চ্যাপ্টার আপনাদের পড়ানো হয়েছে, আই হোপ আপনাদের প্রপার আইডিয়া আছে, তাহলে সেকেন্ড পেপারে খুব একটা ঝামেলা হবে না, ঠিক আছে? ওকে, এখন এই থার্মোডাইনামিক্স এর জন্য আমাদের কয়টা লেকচার লাগবে ভাইয়া? কয়টা লেকচার লাগবে? আমি আশা করছিলাম দুইটা, বাট মোস্ট প্রবাবলি দুইটাই হবে না। আমাদের থার্মোডাইনামিক্সে মোস্ট প্রবাবলি তিনটা লেকচার লাগবে, ঠিক আছে? তিনটা লেকচার হইলে একদম মোটামুটি মানে থিওরিও পড়াইতে পারবো, প্লাস যত রকম ম্যাথ আছে সেগুলো করানো সম্ভব হবে। এখন যদি কম্প্যাক্ট করে ফেলি লেকচার দুইটা, তখন মানে চাইলেও সবকিছু কভার করতে পারবে না। হ্যাঁ, সো মোটামুটি ধরে রাখো থার্মোতে আমাদের তিনটা লেকচার যাবে। সো প্রথম দুইটা লেকচার থিওরি ম্যাথ, লাস্টেরটাই হোপফুলি আমরা খালি ম্যাথই করবো, ঠিক আছে? প্রচুর ম্যাথ করা লাগবে থার্মোডাইনামিক্সের, তাহলে আশা করি কনসেপ্টে আর কোনো ঝামেলা থাকবে না। তো দুইটা বড় বড় চ্যাপ্টার আছে, একটা থার্মো আর একটা হলো তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি। পরেরগুলো ইজি আছে, কারেন্ট, তারপর চ্যাপ্টার 7 চ্যাপ্টার 10 এগুলো অনেক ইজি। এগুলো দেখো কারেন্ট না, তোমাদের স্ট্যাটিক নেই, তোমাদের কারেন্ট আছে। কারেন্টটা অত বড় না, দুইটা লেকচারেই হয়ে যাবে, বাট থার্মোটা একটু বড় আছে, থার্মোটা সো একটু মনোযোগ দিয়ে পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথমেই আপনাদের একটু বলবো, আপনাদের কি চ্যাপ্টার 10 এর পড়া মনে আছে? চ্যাপ্টার 10 বা আইডিয়াল গ্যাসে আপনারা যা যা পড়েছিলেন মনে আছে? আইডিয়াল গ্যাসের যে ফার্স্ট পার্টটা ছিল, এটা কি আপনাদের মনে আছে? যা যা পড়ানো হয়েছিল আপনাদের আইডিয়াল গ্যাসের ফার্স্ট পার্টে, মনে আছে এটা? আমি আশা করি আপনাদের সবার মনে আছে, কারণ এই রিসেন্টলি পড়িয়েছি। কারণ এই কনসেপ্ট লাগবে, প্রত্যেকটা জায়গায় লাগবে, এন্ড ওই জায়গাগুলো আপনার বোঝা লাগবে। অলরেডি একবার পড়ানো হয়েছে, সো কয়েকবার তো রিকল করা পসিবল না। সো আই হোপ আপনাদের মনে আছে, ঠিক আছে? মনে না থাকলে একটু কষ্ট করে আইডিয়াল গ্যাসের প্রথম পার্টটাকে পড়ে আসবেন, হ্যাঁ? তারপর দেখুন, ওকে? আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? চ্যাপ্টার নামই থার্মোডাইনামিক্স। সো দুইটা জিনিস নিয়ে প্রচুর পরিমাণে ডিল করা লাগবে, একটা হলো তাপ আর একটা হলো তাপমাত্রা, ঠিক আছে? হ্যাঁ, তাপ কি? মনে রাখো, তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। ভাইয়া, তাপমাত্রা কি? তাপমাত্রা হলো কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দেয় বস্তুটা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে গেলে তাপ শক্তি গ্রহণ করবে নাকি বর্জন করবে। ব্যাপারটা কিরকম ভাইয়া? ধরো দুটা বস্তু আছে, এই একটা বস্তু, এই একটা বস্তু, এদের তুমি তাপীয় সংস্পর্শে আনবা, ঠিক আছে? ধরো এই বস্তুর মধ্যে 5000 জুল তাপ শক্তি আছে, আর এই বস্তুর মধ্যে 200 জুল তাপ শক্তি আছে। ধরো এই বস্তুর তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস, ধরো এই বস্তুর তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন করলাম কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ শক্তি প্রবাহিত হবে। দেখো তাপ শক্তি কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে, কি প্রক্রিয়ায় প্রবাহিত হয়? পরিচলন প্রক্রিয়া। তাপ কেমনে প্রবাহিত হয়? পরিচলন প্রক্রিয়া। এখন কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ শক্তি যাবে এটা কিসের উপর ডিপেন্ড করে? এইটা ডিপেন্ড করে তাপমাত্রার উপর। সংজ্ঞার মধ্যেই লেখা আছে তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দেয় ওই বস্তু অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে গেলে তাপ শক্তি গ্রহণ করবে নাকি বর্জন করবে। তাপ শক্তি অলওয়েজ স্পন্টেনিয়াসলি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় ফ্লো করে। সো যে বস্তুর তাপমাত্রা বেশি সেই বস্তু থেকে যে বস্তুর তাপমাত্রা কম সেটার দিকে কি হবে? তাপ শক্তি ফ্লো করবে, ঠিক আছে। তার মানে ফ্লো করবে কে? তাপ শক্তি। ফ্লো কোন দিকে করবে সেটা কার উপর নির্ভর করবে? তাপমাত্রার উপর, ঠিক আছে। ফ্লো করবে কে? তাপ শক্তি বা হিট এনার্জি। ফ্লোটা কোন দিকে হবে বা কোন দিকে ফ্লো করবে সেটা কার উপর নির্ভর করবে? তাপমাত্রার উপর, ঠিক আছে। তাপ শক্তি অলওয়েজ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা, ঠিক আছে। মনে থাকবে? শিওর? একদম একদম শিওর? গুড। এই আইডিয়া থাকলে তার কোনো প্যারা নেই। এইটুকু আইডিয়া তো আপনাদের আছে, তাই না? আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে লেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা আরেকটা জিনিস লেখো তো, একটু এটা লেখো। পানির প্রয়োধবিন্দু, এগুলো লেখো তো। পানির প্রয়োধবিন্দু, ঠিক আছে। এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট, তোমরা জানো হয়তো বা আমি একটু বলে দিই, ঠিক আছে। পানির প্রয়োধবিন্দু, দেখে যে দুইটা প্রশ্ন আসে। একটা হলো পানির প্রয়োধবিন্দুর তাপমাত্রা কত। কি প্রশ্ন আছে? পানির প্রয়োধবিন্দুর তাপমাত্রা কত, বলো কত? পানির প্রয়োধবিন্দুর তাপমাত্রা কত? এই পানির প্রয়োধবিন্দুর তাপমাত্রা কত? 273.15 বা 16 কেলভিন, ঠিক আছে। 273.16 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই তাপমাত্রা এত কত জায়গায় দেখা যায়, ফ্রিজের ভিতরেও তো ভাইয়া চাইলে এই তাপমাত্রা আনা যায় 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওইখানে কেন পানির প্রয়োধবিন্দু দেখা যায় না? ঠিক আছে, কারণ পানির প্রয়োধবিন্দু শুধুমাত্র তাপমাত্রা নেই, সাথে একটা এক্সেপশনাল প্রেসার আছে। পানির প্রয়োধবিন্দুর চাপ হলো 4.58 মিলিমিটার পারদ চাপ। তার মানে তুমি যদি পানিকে এই চাপে এই তাপমাত্রা নিতে পারো তখনই শুধুমাত্র ট্রিপল পয়েন্ট যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করবে, আদারওয়াইজ না। তুমি শুধুমাত্র এটা নিয়ে গেলে হবে না, শুধুমাত্র এটা নিয়ে গেলে হবে না, এই চাপে এই তাপমাত্রা নিয়ে যাওয়া লাগবে, তাহলেই পানির প্রয়োধবিন্দু দেখা যাবে, ঠিক আছে। অনেক সময় কি করে, এটা তো সবাই জানে, ঠিক আছে, বাট চাপের ব্যাপারটা অনেকে স্কিপ করে যায়। হ্যাঁ, সো এটা একটু বেশি ইম্পর্টেন্ট যে পানির প্রয়োধবিন্দুর চাপ কত, এটা কোশ্চেন আসতে পারে, আসবে না, আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? পানির প্রয়োধবিন্দুর চাপ কত, ঠিক আছে, মনে থাকবে কত? 4.58 মিলিমিটার পারদ চাপ। এখন ধরো কোশ্চেনে মিলিমিটার পারদ আকারে দেওয়া আছে এটিএম আকারে বা দেওয়া আছে নিউটন পার মিটার স্কয়ার আকারে, তখন কি করা লাগবে? কনভার্সন করা লাগবে। এখন আমাদের কি বলে পরিবেশের নরমাল চাপ কত? 760 মিলিগ্রাম পারদ চাপ, রাইট? 760 মিলিমিটার পারদ চাপ। এটা মানে কত অ্যাটমসফিয়ার? 1 অ্যাটমসফিয়ার। কত অ্যাটমসফিয়ার? 1 অ্যাটমসফিয়ার চাপ। এখন পানির প্রয়োধবিন্দুর চাপ কত? 4.5 মিলিমিটার, রাইট? তাহলে 4.58 মিলিমিটার পারদ চাপ মানে কত অ্যাটমসফিয়ার হবে? 4.58 divided by 760 atm। সো এটাও কিন্তু পানির প্রয়োধবিন্দুর চাপ, বাট অন্য একক, ঠিক আছে। এটাকে 101 3 2 5 দিয়ে গুণ করে দাও। এটাকে 101 3 2 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কিছু চলে যাবে প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ার। এইটাও পানির প্রয়োধবিন্দু চাপ, নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল হবে, ঠিক আছে। তো যে কোনোটাই আসতে পারে, মাথায় রাখেন, একটা মনে রাখেন, অন্যগুলো তো আপনি কনভার্সন করে নিতেই পারেন, ঠিক আছে। শিওর? একদম ঠিক আছে। কি 0.06 না? কি 0.06 ভাই? কোনটার কথা বলতেছো? কোনটার কথা বলতেছো? বুঝিনি। আচ্ছা একটু ক্লিয়ারলি লেখো কোনটার কথা বলতেছো, বুঝিনি, ঠিক আছে, হয়েছে? ওকে, এবার লেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। কি লিখবেন? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো তাপগতিবিদ্যার কি শূন্যতম সূত্র, ঠিক আছে, বা জিরোথ ল, শূন্যতম সূত্র। আচ্ছা শূন্যতম সূত্র কি বলে সেটা বোঝার আগে দেখো, এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, ধরো এই বস্তুর তাপমাত্রা T1, ধরো এই বস্তুর তাপমাত্রা T2। ধরো প্রথম বস্তুর তাপমাত্রা ইনিশিয়ালি দ্বিতীয় বস্তুর চেয়ে বেশি। এদের যদি আমি তাপীয় সংস্পর্শে আনি কি হবে? প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে তাপ শক্তি ফ্লো করবে, রাইট? প্রশ্ন হলো কতক্ষণ ফ্লো করবে, কতক্ষণ পর্যন্ত ফ্লো করবে? এটা কি ভাইয়া মানে ইনফাইনাইট টাইমের জন্য, আজীবনের জন্য চলতে থাকবে? না,
ততক্ষণ পর্যন্ত ফ্লো করবে যতক্ষণ না দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়। দেখো এটা থেকে তাপ শক্তি চলে আসতেছে, তার মানে গ্র্যাজুয়ালি এটার তাপমাত্রা কি হবে, কমতে থাকবে এবং গ্র্যাজুয়ালি এটার তাপমাত্রা বাড়তে থাকবে। একটা সময় কি হবে, দুজনের তাপমাত্রা সমান হয়ে যাবে। ঠিক যেই মুহূর্তে দুজনের তাপমাত্রা সমান হয়ে যাবে তখন আর কোনো তাপ শক্তি ফ্লো করবে না। এই অবস্থাটাকে যখন দুজনের তাপমাত্রা সমান হয়ে যাবে এই অবস্থাটাকে আমরা বলবো তাপীয় সাম্যাবস্থা। কি বলবো, তাপীয় সাম্যাবস্থা। ঠিক আছে, তার মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ শক্তি কতক্ষণ পর্যন্ত ফ্লো করে, যতক্ষণ না দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়। আর যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায় ওই অবস্থাটাকে আমরা কি বলি, তাপীয় সাম্যাবস্থা। বুঝেছি? শিওর? একদম একদম বুঝেছি ভাইরা? ওকে, আচ্ছা এটা দিয়ে দেখো তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। একদম ইজি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বেশি ইজি। দেখো এই এই ঠিক আছে, ধরো এটা আমার এ বস্তু, এটা আমার বি বস্তু, এটা আমার সি বস্তু, বা এটাকে তৃতীয় বস্তু বলা হয়। এটাকে অনেক সময় বলা হয় প্রথম বস্তু, এটাকে বলা হয় অনেক সময় দ্বিতীয় বস্তু, এটাকে অনেক সময় বলা হয় কি তৃতীয় বস্তু। তোমায় কি বলছে, ধরি ধরি প্রথম বস্তু আর তৃতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে এবং একই সাথে দ্বিতীয় বস্তু আর তৃতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে। কি বলছে, ধরি প্রথম বস্তু আর তৃতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে এবং একই সাথে দ্বিতীয় বস্তু আর তৃতীয় বস্তু কি আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে। যদি এইটা হয় তাহলে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মানে কি ভাইয়া, দেখো তোমাকে বলছে এই দুটো তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থা কখন ক্রিয়েট হয়, যখন দুজনের টেম্পারেচার কি হয়, সেম হয়। তার মানে ওর যা টেম্পারেচার ওরও তাই টেম্পারেচার। আবার বলছে একই সাথে দ্বিতীয় বস্তু আর তৃতীয় বস্তুও কি আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে কি ওদের দুজনের টেম্পারেচারও কি সেম। তাহলে ওর টেম্পারেচার যদি কি হয় ওর কত হবে, টি। তার মানে তিনজনের টেম্পারেচারই কি টি। তাহলে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর টেম্পারেচার কি সেম টি, রাইট? তাহলে ওরা দুজনের কি আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে। বুঝছো? এটাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। কি বললাম, যদি তৃতীয় বস্তু আর প্রথম বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে এবং একই সাথে তৃতীয় বস্তু আর দ্বিতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু কি হবে, তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, এখন এর একটা সিগনিফিকেন্স আছে। এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে যে তৃতীয় বস্তু, এখান থেকে থার্মোমিটার আবিষ্কারের কনসেপ্টটা আসছে। কি আসছে, থার্মোমিটার আবিষ্কারের কনসেপ্টটা আসছে। ঠিক আছে, মাথায় রাখবেন, এটা এমসিকিউ এর জন্য। হ্যাঁ, থার্মোমিটার কনসেপ্টটা কই থেকে আসছে, এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের তৃতীয় বস্তু থেকে। ঠিক আছে, ওকে, আচ্ছা দিলাম, বুঝে দিলাম। ওকে, বুঝে নিচ্ছি। ওকে ওকে ওকে, চলো পরেরটাই কি বলছে, আমরা এরপর কি শিখতে চাচ্ছি, আমরা শিখতে চাচ্ছি থার্মোমিটার। এই সব জিনিসপত্র তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মধ্যে পড়ে। বুঝছো, থার্মোমিটারের ব্যাপার স্যাপার সবই শূন্যতম সূত্রের মধ্যে। ওকে, আচ্ছা তার্মোমিটার কি, তাপমাত্রা পরিমাপের একটা যন্ত্র। ওকে, সেই থার্মোমিটারের মধ্যে দুইটা পয়েন্ট আগে থেকেই না ডিফাইন করা থাকে। ঠিক আছে, কি থাকে, দুইটা পয়েন্ট আগে থেকেই ডিফাইন করা থাকে। একটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু, একটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। ঠিক আছে, একটাকে কি বলা হয়, নিম্ন স্থির বিন্দু, স্থির বিন্দু, আরেকটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু। ভাই কোনটার মানে কি, ভাইয়া 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 কোনটার মানে কি? ধরো একটা পাত্রের মধ্যে এরকম বরফ রাখা আছে এবং বরফটা গলতেছে। বরফটা কি হচ্ছে, গলতেছে, রাইট? এই থার্মোমিটার ওই তাপমাত্রাটা বা ওই স্থানের তাপমাত্রাটা যেটা শো করবে সেটাই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু। কোন একটা স্থানে বা পাত্রের মধ্যে বরফ রাখা আছে, সেই বরফটা গলতেছে। ঠিক আছে, ইটস মেল্টিং ডাউন। সো ওই থার্মোমিটার বা কোনো একটা, যে কোনো একটা থার্মোমিটার ওই স্থানের তাপমাত্রা যেটা শো করবে সেটাকে আমরা বলবো থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু। তার মানে থার্মোমিটারের শো করা যে তাপমাত্রায় বরফ গলে পানি হওয়া শুরু করে সেটাকে আমরা থার্মোমিটারের কি বলি, নিম্ন স্থির বিন্দু। একইভাবে থার্মোমিটারের শো করা যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পীভূত হওয়া শুরু করে সেটাকে আমরা বলি থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু। সিম্পল। এবং এই যে নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যে যে ডিফারেন্স, যে নিউমেরিক্যাল ডিফারেন্স, সেটাকে বলা হয় থার্মোমিটারের পরিমিত ব্যবধান। কি বলা হয়, থার্মোমিটারের পরিমিত ব্যবধান। ওকে ওকে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন ধরেন আপনার কাছে আপনি বেশ কয়েকটা থার্মোমিটার নিয়েছেন। এখন থার্মোমিটার কি ইচ্ছা মতো বানাইলেই হয়ে যায় না? থার্মোমিটার ইচ্ছা মতো বানাইলেই হয় না, কয়েকটা কন্ডিশন থার্মোমিটারের স্যাটিসফাই করাই লাগবে। প্রথম কথা, থার্মোমিটারের যে নিচের যে পার্ট, এটাকে বলে বাল্ব। লাস্ট ক্লাসে বলেছিলাম এই বাল্বের মধ্যে একটা উষ্ণতামিতিক পদার্থ থাকে। কি থাকে, উষ্ণতামিতিক পদার্থ। ঠিক আছে,
কি থাকে উষ্ণতামিতিক পদার্থ। এই উষ্ণতামিতিক পদার্থের স্পেশালিটি কি, ওদের মধ্যে একটা ধর্ম আছে যে ধর্মটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। কি বলা হয়? উষ্ণতামিতিক ধর্ম। ভাইয়া উষ্ণতামিতিক ধর্ম কি জিনিস ভাইয়া? পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন লক্ষ্য করে কোনো একটা বস্তুর তাপমাত্রা সূক্ষ্মভাবে নিরূপণ করা যায়, তাকেই বলা হয় ওই বস্তুর উষ্ণতামিতিক ধর্ম। এবং যার উষ্ণতামিতিক ধর্ম আছে সেই বস্তুকেই বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। আবার বলতেছি, কোনো একটা বস্তুর যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তন লক্ষ্য করে কোনো একটা বস্তুর তাপমাত্রা কি করা যায় সূক্ষ্মভাবে নিরূপণ করা যায়, ওই ধর্মকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। আর যে পদার্থের উষ্ণতামিতিক ধর্ম আছে তাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। যেমন ধরো পারদের উষ্ণতামিতিক ধর্ম কি? পারদের উষ্ণতামিতিক ধর্ম হলো পারদের উচ্চতা বা হাইট। ঠিক আছে? যেমন ধরো গ্যাসের উষ্ণতামিতিক ধর্ম কি? গ্যাসের কি? চাপ। তারপর ধরো তোমার কোনো একটা রোদ থার্মোমিটারের মধ্যে একটা জিনিস আছে সেটাকে বলে রোদ। এখন প্রশ্ন হলো ভাইয়া রোদ কি উষ্ণতামিতিক ধর্ম নাকি পদার্থ? দেখো ভাইয়া রোদ জিনিসটা কি? রোদ কি পরিবাহীর একটা ধর্ম, তাই না? ইলেকট্রনের প্রবাহকে বাধা দেওয়ার ধর্ম। সো রোদ কিন্তু উষ্ণতামিতিক পদার্থ না। রোদ কিন্তু উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে? এবং এই যে রোদ যে সার্কিটের মধ্যে আছে সেই সার্কিটটাকে আমরা বলতে পারি উষ্ণতামিতিক পদার্থ। ওকে, তো যে এগুলা বাম পাশে যা যা লিখেছি এরা হলো উষ্ণতামিতিক পদার্থ এবং এদের এই ধর্মগুলোকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। এবং এই ধর্মগুলো কাজে লাগিয়ে আমরা কি করি? থার্মোমিটার বানাই। ঠিক আছে? কি করি? থার্মোমিটার বানাই। ওকে, এখন থার্মোমিটার কি জ্যামিতিক ভাবে বানাইলেই হবে? না, হবে না। প্রথম কথাগুলো থাকা লাগবে। আরেকটা কাজ আছে। কি কাজ? ধরো কোনো একটা বস্তু র‍্যান্ডম একটা বস্তু, এই বস্তুর তাপমাত্রা একটা থার্মোমিটার শো করে θ1, একটা শো করে θ2, একটা শো করে θ3, একটা শো করে θ4। বিভিন্ন থার্মোমিটারের স্কেল যেহেতু আলাদা বা স্কেলিং যেহেতু আলাদা, সো বিভিন্ন থার্মোমিটারের তাপমাত্রা বিভিন্ন শো করবে। ঠিক আছে? বাট একটা জিনিস সবগুলো থার্মোমিটারের সেম থাকবে। কি সেম থাকবে? ধরো র‍্যান্ডম একটা থার্মোমিটার এই বস্তুর তাপমাত্রা শো করে θ। ঠিক আছে? কত শো করে? θ মাইনাস ওই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু। কি বললাম? মাইনাস ওই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ওই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস ওই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু। এই যে রেশিওটা, এটা সব থার্মোমিটারের জন্য কনস্ট্যান্ট। কি বললাম? সব থার্মোমিটারের জন্য কনস্ট্যান্ট। ঠিক আছে? ইভেন এটা প্রুফও করা যায়। কেউ আমার অ্যাপোলো ব্যাচে ছিল কিনা জানি না, ক্লাস করতে সাবস্ক্রাইব কেউ ছিল আমার অ্যাপোলো ব্যাচে এটা প্রুফ করে দেখাইছিলাম যে থিটা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এটা যে কোনো থার্মোমিটারের জন্য কনস্ট্যান্ট। ঠিক আছে? এন্ড এই শর্ত মেনে থার্মোমিটারটা বানানো হয়। ঠিক আছে? সো আপনার থার্মোমিটার যে বস্তুর তাপমাত্রায় শো করতেছে না কেন সেই বস্তুর তাপমাত্রা মাইনাস ওই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ওই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই যে রেশিওটা, এই রেশিওটা কি সব থার্মোমিটারের জন্য কনস্ট্যান্ট। কি বললাম? এই রেশিওটা সব থার্মোমিটারের জন্য কি কনস্ট্যান্ট, আপনি যে থার্মোমিটার এটা নেন। ঠিক আছে? এবং এই কনসেপ্ট মাথায় রেখে আমাদের যে পরিচিত তিনটা থার্মোমিটার, সেই তিনটা পরিচিত থার্মোমিটারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়। কিভাবে? দেখেন, ধরেন আপনার কোন একটা বস্তু আছে আপনার কাছে, সেই বস্তুর তাপমাত্রা সেলসিয়াস থার্মোমিটার শো করে θc, তাহলে θc মাইনাস সেলসিয়াস থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু 0 ডিভাইডেড বাই সেলসিয়াস থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস 0। ঠিক আছে? ধরো ফারেনহাইট শো করে θa, তাহলে ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু কত? 32 ডিভাইডেড বাই ফারেনহাইটের ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 212 মাইনাস নিম্ন স্থির বিন্দু কত? 32। ধরো কেলভিন থার্মোমিটার এই বস্তুর তাপমাত্রা শো করে θk, কেলভিনের নিম্ন স্থির বিন্দু কত? 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। এই যে রেশিওটা থার্মোমিটারের শো করা টেম্পারেচার মাইনাস থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই যে রেশিওটা এটা সবার জন্য কনস্ট্যান্ট বা সেম। সো অল অফ দিস আর ইকুয়াল। সো θc ডিভাইডেড বাই 5 θf মাইনাস 32 বাই 9 ইজ ইকুয়ালস টু θk মাইনাস 273 বাই 5। ঠিক আছে? এটাই হোক তোমরা জানো, সো কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো বুঝেছো কিনা বাচ্চারা? একদম বেসিক আলোচনা। ঠিক আছে? বুঝেছো কিনা? এগুলো কি প্রশ্ন চলছে কমেন্ট সেকশনে, এগুলো কি ভাই একটু আমাকে জানাও বুঝছো কিনা।
ঠিক জানা একটু প্রাসঙ্গিক কথায় আছে আমরা দেখেন তো বুঝেছেন কিনা তাই আমরা কি বুঝতে পেরেছি আমরা একটু জানার কষ্ট করে এটা নরমাল বেসিক জিনিসপত্র আপনারা জানেনই হয়তো বা তাও আবার রিপিট করলাম দেখেন বুঝেছেন কিনা তো ফজল বলেছে বুঝেছি আচ্ছা ঠিক আছে বাকিদের কি অবস্থা বাকিরা বুঝেছি রোমার র্যাঙ্কিং আছে রোমার র্যাঙ্কিং লাগবে না ঠিক আছে রোমার র্যাঙ্কিং লাগবে না আমি জানি এটা কনসেপ্ট বুকে দেওয়া আছে রোমার র্যাঙ্কিং থেকে বুঝে না আসে না নরমাল এটা পুরান বই ছিল রোমার র্যাঙ্কিং লাগবে না ঠিক আছে শুধু শুধু অপ্রয়োজনীয় জিনিস অনেক বেশি করার দরকার নেই তাই না আর তো কনসেপ্ট তো আহামরি কিছু না তুমি জাস্ট রোমার র্যাঙ্কিং এর নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু জানবা যেটা একই জিনিস দিয়ে করে দিবা সমস্যা নেই বাট এটা যেহেতু অনেক বছর ধরে সিলেবাসে নাই তো না পড়বো প্যারা ওকে বুঝেছি ভাইয়া বুঝেছি ওকে ঠিক আছে ওকে 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 একটা ম্যাথ চল একটা ম্যাথ লিখে আমরা তুমি কি করছো বাজার থেকে একটা থার্মোমিটার কিনছো বাজার থেকে একটা থার্মোমিটার কিনেছো ঠিক আছে তোমাকে দোকানদার বলে দিয়েছে আপনি যে থার্মোমিটারটা কিনছেন এইটা যে নিম্ন স্থির বিন্দু সেটা হলো 20 ডিগ্রি আর যে ঊর্ধ্ব স্থির বিন্দু সেটা হলো 95 ডিগ্রি ঠিক আছে তুমি বাজার থেকে একটা থার্মোমিটার কিনলা দোকানদার তোমাকে বলে দিল যে ভাই আপনারা যেটা দিলাম এটা একটা নষ্ট থার্মোমিটার ঠিক আছে এটা নিম্ন স্থির বিন্দু 20 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থির বিন্দু 95 ডিগ্রি তুমি বললে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই দেন আমি কিনি এটা ঠিক আছে তুমি আমাকে দয়া করে একটু এটা কিনা আছে ওকে এখন তোমার একদিন জ্বর আসছে এখন তুমি এই থার্মোমিটার দিয়ে জ্বর ভাবতে গেছো ঠিক আছে তোমার এই থার্মোমিটার শো করছে থার্মোমিটার তোমার বডির টেম্পারেচার তোমার বডির টেম্পারেচার শো করেছে ধরো 45 ডিগ্রি কত 45 ডিগ্রি প্রশ্ন করা হয়েছে তোমার কি জ্বর আসছে তোমার কি আসলেই জ্বর আসছে চলো উত্তর দাও তোমার কি আসলেই জ্বর আসছে ভাই জ্বর আসছে নাকি আসলে কেমনে বুঝি যদি তোমার বডির টেম্পারেচার গ্রেটার দ্যান 98.4 ডিগ্রি ফারেনহাইট হয় তখন আমরা কি বলি জ্বর আসছে কারণ এটা আমাদের বডির নরমাল টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে যদি টেম্পারেচার এর চেয়ে বেড়ে যায় তখন আমরা কি বলি যে জ্বর আসছে ঠিক আছে আর যদি এর চেয়ে এরকম থাকে বা এর চেয়ে হালকা একটু কম থাকে তাহলে জ্বর আসে ঠিক আছে ওকে মাথায় থাকবে এটা জানেন আপনারা তো বায়োলজিতে আমার অনেক ভালো তো আপনারা অবশ্যই এটা জানেন ঠিক আছে অনেকে কি করে এটাকে 98.4 ডিগ্রি সেলসিয়াস লেখে এই কাজ কিন্তু করিও না এটা কিন্তু ফারেনহাইট ঠিক আছে সো আপনার কি করা লাগবে আপনার থার্মোমিটার যে টেম্পারেচারটা শো করতেছে এইটাকে ফারেনহাইটে নেওয়া লাগবে ঠিক আছে আপনার থার্মোমিটার যে টেম্পারেচার শো করছে এটাই কি করা লাগবে ফারেনহাইটে নেওয়া লাগবে তারপর দেখা লাগবে ফারেনহাইটে আপনার থার্মোমিটারের তাপমাত্রা যেটা হইছে মানে কনভার্ট করার পর যেটা হইছে সেটা 98.4 এর চেয়ে বেশি নাকি কম যদি বেশি হয় জ্বর আসছে যদি কম হয় জ্বর আসে ঠিক আছে সে কেমনে করব ওই যে রেশিও সমান চলো তোমার থার্মোমিটার কত শো করছে 45 তোমার থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু কত 20 ডিভাইডেড বাই তোমার থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু কত 95 নিম্ন স্থির বিন্দু কত 20 ইজ ইকুয়ালস টু কিসের তাপমাত্রা দেখতে চাচ্ছ ফারেনহাইটে ধরো ফারেনহাইট থার্মোমিটার শো করবে থিটা এফ মাইনাস ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু কত 32 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু 212 মাইনাস 32 এখান থেকে তুমি কি করবা থিটা এফ টা বের করবা ঠিক আছে থিটা এফ এর যে ভ্যালুটা আছে সেটা বের করবা যদি থিটা এফ এর মান গ্রেটার দ্যান 98.4 ডিগ্রি ফারেনহাইট আসে তখন তুমি বলে দিবা ইয়েস জ্বর এসেছে ইয়েস জ্বর আসছে ঠিক আছে খুবই ইজি জিনিসপত্র জাস্ট মাথায় রাখলেই হবে ঠিক আছে তাকে বলেছেন কিনা সো র‍্যান্ডম এরকম টেম্পারেচার দিয়ে র‍্যান্ডম নষ্ট থার্মোমিটার যাই বলো সলভ করা যাবে ঠিক আছে জাস্ট মনে রাখা লাগবে যে রেশিওটা সবার জন্য সেম হবে ওকে হয়েছে তুলে ফেলে একটু ঝটপট তুলেছি 5 বলতেছি তুলে ফেলো 2 3 4 শেষ হয়েছে ওকে আমরা এখন আগাই আচ্ছা তাহলে থার্মোমিটার সম্পর্কে আইডিয়া আসলো কিছুটা এবার আমরা যেটাই যাব সেটাকে আমরা বলতেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র বাট তার আগে দেখো সিস্টেম কি সিস্টেম আচ্ছা তাপগতিবিদ্যা জিনিসটা তাপগতিবিদ্যা একটা চ্যাপ্টার ঠিক আছে অবশ্যই একটা চ্যাপ্টার বাট এটা বেসিক্যালি কিছু প্রসেস ইন্ডিকেট করে কি
কিছু প্রসেসকে ইন্ডিকেট করে, ঠিক আছে? যেখানে তোমার তাপ শক্তি কি হবে, তাপ শক্তি কি হবে, তোমার একটা গতীয় প্রক্রিয়ায় পাস হবে। কিরকম? যেমন ধরো এখানে আমরা কি করি, সবসময় দেখবো আমরা আদর্শ গ্যাস নিয়ে কাজ করবো, অলওয়েজ আমরা যাই এই চ্যাপ্টার যা যা পড়বো সব জায়গায় দেখবো আদর্শ গ্যাস আছে। সো এখানে তাপ শক্তি ট্রাভেল করে কেটে আদর্শ গ্যাসের কণাগুলা শক্তিকে ক্যারি করে নিয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো জিনিসটা কিরকম, ধরো এই পাত্রের মধ্যে অনেকগুলো আদর্শ গ্যাস আছে, প্রথমে একটু থার্মোডাইনামিক্স মানে বুঝো, ধরো এই পাত্রের মধ্যে অনেকগুলো আদর্শ গ্যাসের কণা আছে, তুমি কি করতেছো, এখান থেকে শক্তি দিচ্ছ, বাইরে থেকে কি করতেছো, তাপ শক্তি দিচ্ছ। প্রশ্ন হলো তাপ শক্তি পাত্রের মধ্যে পৌঁছাচ্ছে কেন? এই পাত্রের আমরা বলতেছি তাপ শক্তি বাড়তেছে কেন? কেন? এই তাপ শক্তি দিলে বাইরে থেকে কি হবে, গ্যাসের কণাগুলোর গতি শক্তি বেড়ে যাবে। কি হবে, গ্যাসের কণাগুলোর গতি শক্তি বেড়ে যাবে, ঠিক আছে? তুমি যখন তাপ শক্তি দিচ্ছ, গ্যাস কি করতেছে, সেই শক্তিকে রিসিভ করতেছে এবং রিসিভ করে সে তার গতি শক্তি বাড়ায় ফেলতেছে এবং এর কনসিকুয়েন্সে কি হবে, এখানে টেম্পারেচার বেড়ে যাবে। বুঝতে পারছো সিস্টেমটা কেমন চলতেছে? এই যে গ্যাস ও গতির মাধ্যমে কি করতেছে, শক্তি ট্রান্সফার করতেছে, তাপ শক্তি এখান থেকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। ওকে, এই জন্য আমরা কি বলি, তাপগতীয় প্রক্রিয়া বা চ্যাপ্টারটার নাম বলি থার্মোডাইনামিক্স, ঠিক আছে? বা অনেকে থার্মোডাইনামিক্স বলে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সো এখানে আপনি কি করবেন, বেসিক্যালি বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি গ্যাসকে শক্তি দিবেন, গ্যাস সেটাকে তার নিজের গতি শক্তি আকারে ক্যারি করে নিয়ে যাবে, তারপর যা করার করবে। অনেকগুলা প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেস ধীরে ধীরে দেখা লাগবে, বাট এই প্রসেসগুলো বা তাপগতীয় প্রক্রিয়াগুলো কোথায় হবে, সিস্টেমের মধ্যে হবে। যে জায়গায় এই তাপগতীয় প্রক্রিয়াগুলো ঘটবে সেটাকে আমরা বলবো সিস্টেম। আপনি থার্মোডাইনামিক্স পড়তেছেন মানে আপনি অনেকগুলো তাপগতীয় প্রক্রিয়া নিয়ে পড়তেছেন। যে স্থানে এই তাপগতীয় প্রক্রিয়াগুলো সংঘটিত হবে বা যে স্থানে আমরা বলি ঘটনা ঘটবে সেটাকে আমরা কি বলি, সিস্টেম, ঠিক আছে? তাহলে এখন সিস্টেম মানে কি, যে স্থানে ঘটনা ঘটবে। ঘটনা বলতে কি বোঝাচ্ছি, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া ঘটবে, ঠিক আছে? বা সংঘটিত হবে, যে স্থানে ঘটনা ঘটবে, যে স্থানে কি হবে, ঘটনা ঘটবে, ঠিক আছে? কি হবে, যে স্থানে ঘটনা ঘটবে সেই স্থানটাকে আমরা নাম কি দিব, সিস্টেম। এবং সিস্টেমের চারপাশে যা যা আছে আমরা তাকেই কি বলবো, সিস্টেমের পরিবেশ, ঠিক আছে? সিস্টেমের চারপাশে যা আছে, চারপাশে যা আছে তাকে আমরা কি বলবো, সিস্টেমের পরিবেশ। কি বলবো ভাইয়া, সিস্টেমের পরিবেশ। মনে থাকবে? তাহলে আরেকবার বলতেছি, কোন একটা তাপগতীয় প্রক্রিয়া বা তাপগতীয় ঘটনা, হোয়াটএভার ইউ লাইক টু সে, সেটা যে স্থানে ঘটবে সেই স্থানকে আমরা বলবো সিস্টেম, এবং যে স্থানে ঘটতেছে তার চারপাশকে আমরা কি বলবো, পরিবেশ। সিম্পল। এখন নরমালি থার্মোডাইনামিক্সে সিস্টেমকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। এক, মুক্ত সিস্টেম বা ফ্রি সিস্টেম, মুক্ত সিস্টেম বা ফ্রি সিস্টেম। দুই, বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম, বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম। আর তিন, বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। কি বললাম? বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? বিচ্ছিন্ন সিস্টেম অথবা কি আইসোলেটেড সিস্টেম। আচ্ছা ভাই, মুক্ত সিস্টেম কি? ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে, কি আছে, একটা সিস্টেম আছে। সিস্টেম আছে মানে হলো তুমি কোনো একটা অবজারভেশন চালাচ্ছ বা কোনো একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছ যেটা তাপগতীয় একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যে স্থানে ঘটতেছে সেটাকে আমরা বলছি সিস্টেম, ঠিক আছে? এখন এই প্রক্রিয়া চলাকালীন, এই প্রসেসটা চলাকালীন যদি সিস্টেম আর পরিবেশের মধ্যে ভর এবং তাপ শক্তি উভয়েরই আদান প্রদান হয়, তখন আমরা এই সিস্টেমটাকে বলবো মুক্ত সিস্টেম। কি বললাম? কোন একটা জায়গায় তুমি একটা তাপগতীয় প্রক্রিয়া চালাচ্ছ, যে স্থানে তাপগতীয় প্রক্রিয়াটা তুমি চালাচ্ছ সেটাকে আমরা কি বলতেছি, সিস্টেম, রাইট? এই তাপগতীয় প্রক্রিয়া চলাকালীন যদি সিস্টেম এবং পরিবেশের মধ্যে ভর এবং শক্তি, ভর এবং শক্তি বলতে তাপ শক্তি বোঝানো হচ্ছে, ভর এবং তাপ শক্তি উভয়ের আদান প্রদান হয়, তখনই আমরা এই সিস্টেমটাকে কি বলবো, মুক্ত সিস্টেম। বুঝছো? তারপরে মুক্ত সিস্টেম কি? এমন একটা সিস্টেম যার সাথে পরিবেশের ভর এবং তাপ শক্তি উভয়েরই কি হয়, আদান প্রদান হয় এই তাপগতীয় প্রক্রিয়া চলাকালীন, ঠিক আছে? তাহলে কি হবে, ভর এবং শক্তি উভয়ের আদান প্রদান হবে, উভয়ের কি হবে, আদান প্রদান হবে। কার কার মধ্যে? সিস্টেম আর পরিবেশের মধ্যে। ভর এবং শক্তি বা তাপ শক্তি, এটা তাপ শক্তি লিখে ফেলো স্পেসিফিক্যালি, আমি শক্তি লিখেছি, এটা তাপ লিখে ফেলো বা তাপ শক্তি লিখে ফেলো, ঠিক আছে? ভর এবং তাপ শক্তি উভয়েরই কি হবে, আদান প্রদান হবে। কার কার মধ্যে আদান প্রদান হবে ভাইয়া? সিস্টেম আর পরিবেশের মধ্যে, ঠিক আছে? উদাহরণ কি হতে পারে, ধরো তুমি পানি ফুটাচ্ছ, ঠিক আছে? পানি যখন ফুটতেছে তুমি কি করতেছো, বাইরে থেকে তাপ শক্তি দিচ্ছ, ঠিক আছে? ঘটনাটা কোথায় ঘটতেছে, ওই হাড়ির ভিতর বা কোন একটা কি বলবো, একটা
মানে কি বলবো ওগুলোকে, হাড়ি তো বলে না, হাড়ির ভিতর ঘটনাটা ঘটতেছে। সো যে জায়গায় ঘটনাটা ঘটছে সেটা কি সিস্টেম, তার মানে হাড়িটা কি আমার সিস্টেম। আমরা বাইরে থেকে হাড়িতে তাপ দিচ্ছি, তার মানে পরিবেশ থেকে সিস্টেমে কি যাচ্ছে, তাপ শক্তি যাচ্ছে। তার পরিবর্তে কি হচ্ছে, সিস্টেম থেকে পরিবেশে ভর বের হয়ে যাচ্ছে। কিভাবে, যখন পানি বাষ্পীভূত হয় কি হয়, পানির মলিকিউল গুলা ওই পাত্র ছেড়ে কই যাবে, পরিবেশে উড়ে যাবে না। তাহলে কি পানির পাত্র থেকে পরিবেশে কি যাচ্ছে বলতো, তাপ আর কি বলে ভর যাচ্ছে। ঠিক আছে, মলিকিউল উড়ে যাচ্ছে, বুঝতেছো না। ধরে যে একটা পানির পাত্র, ঠিক আছে, পানি আছে, ওকে, সো তুমি এখান থেকে তাপ শক্তি দিচ্ছ, ওকে। সো পরিবেশ থেকে কি যাচ্ছে, তাপ শক্তি যাচ্ছে। যখন পানি বাষ্পীভূত হওয়া শুরু করবে তখন কি হবে, এখান থেকে বাষ্প উড়ে যাবে। বাষ্পের কি ভর আছে না, অবশ্যই আছে। তাহলে পরিবেশে কি যাচ্ছে, ভর। পরিবেশ থেকে সিস্টেমে কি আসতেছে, তাপ শক্তি। তার মানে পরিবেশ আর সিস্টেমের মধ্যে ভর এবং তাপ শক্তি উভয় কি হচ্ছে, আদান প্রদান হচ্ছে। কি সিস্টেম, মুক্ত সিস্টেম। ঠিক আছে, এখন যদি আমি এই স্থানে একটা ঢাকনা দিয়ে দিই তখন কি হবে, ভরের আদান প্রদান হবে না। ভরের আদান প্রদান তখন হওয়া সম্ভব হবে না, কারণ আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এখান দিয়ে বাষ্প উড়ে যেতে পারবে না, বাষ্প ওই সিস্টেমের ভিতরেই থেকে যাবে। সো সিস্টেমের পরিবেশের মধ্যে তখন কোনো ভরের আদান প্রদান হচ্ছে না, শুধুমাত্র তাপ শক্তির আদান প্রদান হচ্ছে। তার মানে যদি এরকম কিছু অ্যারাইজ করে যে শুধুমাত্র তাপ শক্তির আদান প্রদান হবে কিন্তু ভরের আদান প্রদান হবে না সিস্টেম আর পরিবেশের মধ্যে, তখন আমরা সেই সিস্টেমকে বলবো ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। ঠিক আছে, বুঝেছেন। এবার 3 নাম্বার, যদি সিস্টেম আর পরিবেশের মধ্যে ভর এবং তাপ শক্তি কোনোটারই আদান প্রদান না হয় তখন আমরা বলবো বিচ্ছিন্ন সিস্টেম। তার মানে কোনোটারই আদান প্রদান হবে না, ভর বা তাপ শক্তি কোনোটারই আদান প্রদান হবে না। কি হতে পারে, ধরুন একটা চায়ের ফ্লাক্স, কথার কথা, ফ্লাক্সে আমরা কি রাখি, চা রাখি, কফি রাখি বা পানি রাখি, রাইট। সেটা কিন্তু বেশ কয়েক ঘন্টা গরম থাকে। সো এটা কয়েক ঘন্টার জন্য একটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। না এখান থেকে কোনো ভর বের হতে পারে, না এখান থেকে কোনো তাপ শক্তি বের হতে পারে, না কোনো ভর ভিতরে প্রবেশ করতে পারে, না কোনো তাপ শক্তি ভিতরে প্রবেশ করতে পারে। যদি না তুমি চাও, তুমি নরমালি রেখে দিলে ওটা কিছুই হবে না 4-5 ঘন্টা। ঠিক আছে, তো ওই 4-5 ঘন্টার জন্য এটা কি অ্যাকচুয়ালি একটা বিচ্ছিন্ন সিস্টেম। ওর সাথে না পরিবেশের কোনো ভরের আদান প্রদান হচ্ছে, না কোনো তাপ শক্তির আদান প্রদান হচ্ছে। দেখেন সিস্টেমের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার কিনা, সিস্টেমের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার কিনা। দেখেন 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 ভাইয়া ভাইয়া ভাইয়া, সিস্টেম কি বুঝছি, দেখো 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 সিস্টেম বুঝছি কিনা ভাইয়ারা। বুঝতে পেরেছি 3 রকম সিস্টেম। যদি উদাহরণ সহ আসে ঢাকা ভার্সিটিতে, যে ঢাকা ভার্সিটিতে বলে 3 রকম সিস্টেম, উদাহরণ সহ লিখে দিয়ে আসতে পারবো। এই যদি ঢাকা ভার্সিটিতে বলে 3 রকম সিস্টেম উদাহরণ সহ লিখে দিয়ে আসতে পারবা নাকি পারবা না, বলো। আমরা কি লিখে দিয়ে আসতে পারবো, বলো তো বাচ্চারা, বলো বলো বলো, একটু বলো, ভাইয়াকে একটু জানাও তোমরা কি পারবে নাকি পারবে না। একটু ফার্স্ট জানাইলে আমার জন্য একটু আগাইতে সুবিধা হয়, ভাই একটু জানাও তাহলে একটু আগাইতে পারি। মানে বুঝলে বলো বুঝছি, না বুঝতে বলে বুঝি নাকি, আবার বুঝাবো আপনাদের সামনে আগাবো, বাট একটু জানাইলে ভালো হয়, সময় নষ্ট হয়। বুঝে তো, চলো চলো ফার্স্ট ভাই। আচ্ছা কেউ কিছু বলতেছে না, আচ্ছা ঠিক আছে দাদা, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, ধরে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে সামনে আগে এখনো কেউ কিছু বললো না। আচ্ছা একজন বলছে পার্ট, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ওকে ওকে, আমরা সিস্টেম বুঝতে পারলাম। ওকে, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, প্রথম কি সূত্র, ঠিক আছে। আচ্ছা প্রথম সূত্রটা খুবই সিম্পল। কি বললাম, প্রথম যে সূত্র, অ্যাকচুয়ালি সূত্র তিনটাই খুবই সিম্পল। প্রথম সূত্রটা অনেক সিম্পল। কিরকম, তুমি একটা সিস্টেমে তাপ শক্তি দিতে পারো বা সিস্টেম থেকে তাপ শক্তি বের করে নিতে পারো। আর প্রথম সূত্রটা আমরা কি হলো, তুমি একটা সিস্টেমে তাপ শক্তি দিতে পারো বা সিস্টেম থেকে তাপ শক্তি বের করে আনতে পারো। তুমি যেটাই করো না কেন তার প্রভাব সিস্টেমের উপর দুইভাবে পড়বে। বুঝো, তুমি সিস্টেমে তাপ শক্তি দিতে পারো অথবা সিস্টেম থেকে তাপ শক্তি বের করে নিতে পারো। তুমি যেটাই করো না কেন তার প্রভাব কি হবে, সিস্টেমে দুইভাবে পড়বে। একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে, 2 নাম্বারটা সিস্টেমের উপর কৃত কাজে অথবা সিস্টেমের দ্বারা কৃত কাজে। আবার বলি, তুমি 2 রকম কাজ করতে পারো, একটা তুমি সিস্টেমে তাপ শক্তি দিতে পারো অথবা তাপ শক্তি বের করে নিতে পারো। তুমি যেটাই করো না কেন তার প্রভাব সিস্টেমের উপর দুইভাবে পড়বে, 1 সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে এবং 2 সিস্টেমের উপর কৃত কাজে অথবা সিস্টেমের দ্বারা কৃত কাজে।
ঠিক আছে? তারপরে আমরা চেঞ্জ করতেছি কি তাপ শক্তি। কি চেঞ্জ করতেছি? তাপ শক্তি। তার প্রভাব কয়টা জিনিসের উপর পড়তেছে? দুইটা, একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে আর একটা কৃতকাজ। তার মানে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটাই তাপগতিবিদ্যার প্রথম দুটো আমরা বুঝবো এখন, এটা সমস্যা নেই। ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ঠিক আছে? এটা হলো কজ, এটা হলো রিজন, আর এই দুইটা হলো রেজাল্ট। রিজন না ঠিক, এটা হলো এই কাজটা তুমি করতেছো আর তার রেজাল্ট আকারে তুমি এই দুটো দেখতেছো। তুমি তাপ শক্তি চেঞ্জ করবা, তার জন্য অভ্যন্তরীণ শক্তি আর কৃতকাজ সম্পাদিত হবে। অভ্যন্তরীণ চেঞ্জ হবে, অভ্যন্তরীণ শক্তি আর কৃতকাজ হবে। ঠিক আছে? এখন কোনটার মানে কি দেখো, ডেল কিউ পজিটিভ হইলে আমরা বুঝবো সিস্টেমে তাপ শক্তি আসছে। সিস্টেমে তাপ শক্তি আসছে মানে বাইরে থেকে কি করছে কেউ, সিস্টেমে তাপ শক্তি দিচ্ছে। কি বুঝবো? বাইরে থেকে কেউ সিস্টেমে তাপ শক্তি দিছে, ইনপুট আকারে দিয়েছে। যদি ডেল কিউ নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে আমরা বুঝবো সিস্টেম থেকে তাপ শক্তি বের হয়ে গেছে। সিস্টেম থেকে তাপ শক্তি বের হয়ে গেছে। তাপ শক্তি কি হয়েছে? বের হয়ে গেছে। ঠিক আছে? তো যদি ডেল কিউ পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো সিস্টেমে তাপ শক্তি আসছে। কতখানি আসছে? ডেল কিউ পরিমাণ আসছে। ধরো তোমাকে বলো ডেল কিউ ইজ ইকুয়ালস টু প্লাস 200 জুল। তার মানে এই সিস্টেম 200 জুল পরিমাণ তাপ শক্তি বাইরে থেকে পাইছে, পরিবেশ থেকে পাইছে। ঠিক আছে? যদি ডেল কিউ হয় মাইনাস 200 জুল, তার মানে এই সিস্টেমে পরিবেশ থেকে কিউ হইছে 200 জুল, কি বলে, সিস্টেম থেকে 200 জুল তাপ শক্তি পরিবেশে বের হয়ে গেছে। নেগেটিভ মানে কি? সিস্টেম থেকে পরিবেশে তাপ শক্তি বের হয়ে যাবে। ঠিক আছে? খুবই সিম্পল। ওকে, এবার আসলে কৃতকাজ। কৃতকাজ পজিটিভ হওয়া মানে কি? কৃতকাজ পজিটিভ হওয়া মানে, কৃতকাজ যদি পজিটিভ হয় তার যে মানে সেটা হলো সিস্টেম নিজে কাজ করছে। কি? সিস্টেম নিজে কাজ করেছে, মানে নিজের শক্তি ব্যবহার করে সিস্টেম কাজ করছে। নিজের ভিতরে থাকা শক্তি ব্যবহার করে সিস্টেম কাজ করছে। মানে সিস্টেম নিজে কাজ করছে। আর যদি কৃতকাজ নেগেটিভ হয়, আর যদি কি হয়, কৃতকাজ নেগেটিভ হয়, তার মানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। কি? সিস্টেমের উপর কাজ করা হয়েছে। কাজ করা হয়েছে। ঠিক আছে? তাহলে কি বললাম, যদি ডেল ডব্লিউ হয় পজিটিভ তার মানে সিস্টেম নিজে কাজ করেছে, আর যদি ডেল ডব্লিউ হয় নেগেটিভ তার মানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। দুটোর মানে কি? সিস্টেম নিজে কাজ করছে মানে সিস্টেমের ভিতর যে শক্তিটা আছে, সিস্টেমের ভিতর কি থাকে? গ্যাস থাকে। গ্যাসের কি থাকে? গ্যাসের থাকে গতি শক্তি, রাইট? যদি সে তার গতি শক্তি ব্যবহার করে কাজ করে তার মানে সিস্টেম নিজে কাজ করতেছে। এই কেসে আমরা বলবো ডেল ডব্লিউ পজিটিভ। আর যদি এমন হয় যে সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হচ্ছে, মানে বাইরে থেকে আমরা কেউ শক্তি দিয়ে সিস্টেমকে সংকুচিত বা প্রসারিত করতেছি, ইন দ্যাট কেস আমরা বলবো ডেল ডব্লিউ নেগেটিভ বা সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হচ্ছে। ঠিক আছে? ওকে, এবার আসো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এইটা একটু ভালো মতো, হ্যাঁ, এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যে ব্যাপারটা, এইটা একটু ভালো মতো, হ্যাঁ। বাকি দুটো তো ইজি, বাকি দুটো এমনি বোঝা যায়, বাট এইটা একটু বোঝা লাগবে ঠিকঠাক। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে আসলে কি বোঝায়? দেখো, আমরা কি বলতেছিলাম, সিস্টেমের মধ্যে কি থাকবে অলওয়েজ, এই চ্যাপ্টারে অলওয়েজ আদর্শ গ্যাস থাকবে। ঠিক আছে? এই চ্যাপ্টারে আপনি যা যা পড়বেন, সিস্টেমের ভিতর কি থাকবে অলওয়েজ? সিস্টেমের ভিতর থাকবে আমাদের আদর্শ গ্যাস। কি থাকবে রে? আদর্শ গ্যাস। এখন আমার একটা কথা বলেন ভাইয়া, আদর্শ গ্যাসের কি শক্তি আছে? আপনারা পড়েছেন আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসে কি থাকে? শুধুমাত্র গতি শক্তি। কি থাকে? শুধুমাত্র গতি শক্তি। ঠিক আছে? এইটাই তার মোট শক্তি। আদর্শ গ্যাসে অন্য কোনো শক্তি নেই। সো অভ্যন্তরীণ শক্তি বলতে অ্যাকচুয়ালি কোন একটা সিস্টেমের মোট শক্তিকে বোঝায়। অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি কাকে রেফার করে? ওই সিস্টেমের টোটাল এনার্জিকে। টোটাল এনার্জি, ঠিক আছে? ওই সিস্টেমের মধ্যে মোট যত শক্তি আছে সবই হলো অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে? তাহলে এই যে সিস্টেমগুলো আমাদের এই চ্যাপ্টারে, সিস্টেমগুলো কি দিয়ে তৈরি? আদর্শ গ্যাস। তার মানে এই চ্যাপ্টারের সিস্টেমগুলোয় অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝবো? আদর্শ গ্যাসের মোট শক্তি, মানে সিস্টেমের ভিতর যে আদর্শ গ্যাসটা আছে, যে আদর্শ গ্যাসটা বদ্ধ হয়ে আছে সিস্টেমের ভিতর, সেই আদর্শ গ্যাসের মোট শক্তি আমাদের এই কেসগুলোতে কি? অভ্যন্তরীণ শক্তি। এখন আদর্শ গ্যাসের আছেই শুধুমাত্র গতি শক্তি, তার মানে আদর্শ গ্যাসের গতি শক্তি মানে কি? এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। বুঝছো? কথা বুঝতে পারছো? অভ্যন্তরীণ শক্তি মানে হলো কোন একটা সিস্টেমের মোট শক্তি। এখন এই সিস্টেমগুলোয় আছে শুধুমাত্র আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের গতি শক্তি বা তত কোনো শক্তি নেই। তো আদর্শ গ্যাসের গতি শক্তিও যা, আদর্শ গ্যাসের মোট শক্তিও তাই। আবার মোট শক্তি মানে যেন কি? অভ্যন্তরীণ শক্তি। তার মানে এই কেসগুলোতে অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝবো? আদর্শ গ্যাসের গতি শক্তি। বুঝছো? তাহলে এই কেসগুলোতে আমরা কি বুঝবো?
অভ্যন্তরীণ শক্তি মানে হলো আদর্শ গ্যাসের গতিশক্তি। এখন আদর্শ গ্যাসের গতিশক্তি কেমনে বের করে? লাস্ট চ্যাপ্টারে তোমরা শিখেছো কেমনে বের করে, ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু এনআরটি। কেমনে বের করে? ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু এনআরটি। তার মধ্যে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 কনস্ট্যান্ট। কোন একটা পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক মোল থাকবে গ্যাসের, অবশ্যই তুমি তো আর বাইরে থেকে অ্যাড করতেছো না বা ভিতর থেকে বাইরে বের করে নিচ্ছ না, সো এর মান কনস্ট্যান্ট। আর তো এর নেই কনস্ট্যান্ট। তাহলে আদর্শ গ্যাসের গতিশক্তি কি কারণে চেঞ্জ হতে পারে? টেম্পারেচার চেঞ্জ হতে পারে। কি কারণে চেঞ্জ হতে পারে? টেম্পারেচার চেঞ্জ হতে। অন্য কোনো কারণই না এখানে চেঞ্জ হওয়ার। তুমি দেখো ডিগ্রি অফ ফ্রিডম তো কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিচ্ছ পাত্রের ভিতরে, আর কনস্ট্যান্ট 2 কনস্ট্যান্ট। তার মানে ইকে বা গতিশক্তি যেটা সেটা ডিপেন্ডেন্ট কার উপর? টেম্পারেচারের উপর। তার মানে এই কেসে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কার উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র টেম্পারেচারের উপর। তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো, অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে। অন্য কোনো কারণে অভ্যন্তরীণ শক্তি এই কেসে চেঞ্জই হবে না, কারণ এই কেসগুলায় আমার সিস্টেম সব কি দিয়ে তৈরি? আদর্শ গ্যাস দিয়ে। ঠিক আছে, তারপরে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হচ্ছে না কি হচ্ছে না সেটা ডিপেন্ড করতেছে টেম্পারেচারের উপর। যদি তুমি টেম্পারেচার বাড়াও বা ইনক্রিজ করো, অভ্যন্তরীণ শক্তি ইনক্রিজ করবে। যদি টেম্পারেচার কমাও বা ডিক্রিজ করো, অভ্যন্তরীণ শক্তি কি হবে? ডিক্রিজ করবে। সহজ কথায় আমি যদি সামনে একটা ডেল লাগাই দেই বা পরিবর্তন বুঝাই, ডেল ইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। ইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি। ডেল ইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। এটা কার উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র টি এর পরিবর্তনের উপর। তার মানে ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 এন আর ডেল টি। ঠিক আছে, এই হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা। ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 এন আর ডেল টি। ডিগ্রি অফ ফ্রিডমটা কার? সিস্টেম যে গ্যাস দিয়ে তৈরি সেই গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তার মানে কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে কি? অ্যাকচুয়ালি ওই সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কোন একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়া বা অভ্যন্তরীণ শক্তি পজিটিভ, কি বললাম? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা সেটা ধরো পজিটিভ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কখন বাড়বে? যখন টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, কখন বাড়বে? যখন টেম্পারেচার বাড়বে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির নেগেটিভ মানে কি? সিস্টেম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ মানে কি? অভ্যন্তরীণ শক্তি কমছে। দেখো ডেল ইউ বলতে বোঝায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর শুধুমাত্র ইউ বলতে বোঝায় অভ্যন্তরীণ শক্তি। সো ডেল ইউ পজিটিভ মানে কি? পরিবর্তনটা পজিটিভ, রাইট? তার মানে অভ্যন্তরীণ শক্তি কি হয়েছে? এখানে বেড়েছে। কখন বাড়বে? যখন টেম্পারেচার বাড়বে। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ হওয়া মানে সিস্টেমের টেম্পারেচার বৃদ্ধি পাওয়া। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ হওয়া মানে সিস্টেমের টেম্পারেচার হ্রাস পাওয়া। বুঝছো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি? তোমাকে যদি কেউ কখনো বলে কোন একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস 200 জুল, তুমি কি বুঝবা? হ্যাঁ, ওখান থেকে তুমি বের করতে পারবা কতখানি তাপমাত্রা চেঞ্জ হয়েছে, বাট তোমার সাথে সাথে বোঝা লাগবে যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ, তার মানে এই কেসে বা এই প্রসেসে কি হয়েছে? ওই সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাইছে। যদি বলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাইনাস 100 জুল, কি বুঝবা? ওই সিস্টেমের তাপমাত্রা হ্রাস পেয়েছে। বুঝছো? যদি বলে তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, বা ডেল ইউ জিরো মানে কি? পরিবর্তন শূন্য। যদি বলে পরিবর্তন শূন্য, তার মানে ওই সিস্টেমের টেম্পারেচার কি? কনস্ট্যান্ট। ওই সিস্টেমের টেম্পারেচার চেঞ্জই হয় নাই। টেম্পারেচার চেঞ্জ হইলে অবশ্যই তার ইফেক্ট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে পড়বে। এখানে পুরোপুরি লেখা আছে কেমন করবে। ঠিক আছে, এখন দেখেন এই যে তিনটা টার্ম ছিল এখানে, এই তিনটা টার্ম আপনার ক্লিয়ার হইছে নাকি হয়নি? যদি কারো এই তিনটা টার্ম নিয়ে কোনো ঝামেলা থাকে এখনই জানান, কারণ এরপর আমরা এগুলোরই গভীরে যাবো আরো। সো এই বেসিক তো ক্লিয়ার থাকা লাগবে। এই তিনটা টার্ম নিয়ে কারো কোনো ঝামেলা আছে? তাপ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর কৃতকাজ। যদি কারো কোনো ঝামেলা না থাকে তাহলে সামনে আগে যাবো ভাই, আর কারো ঝামেলা থাকলে একটু কষ্ট করে আমাকে এখনই জানান, তাহলে এখন ক্লিয়ার করে দিয়ে সামনে আগে। দেখো 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 ভাইয়া ভাইয়া, এই তিনটা টার্ম নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি আমরা সবাই বুঝতে পেরেছি? ভাইকে একটু জানান কষ্ট করে, ভাইকে একটু কষ্ট করে জানান আপনারা কারো কোনো ঝামেলা আছে নাকি সবাই বুঝেছি? বলো বলো, বলিও বলিও, সবাই বুঝছি না কারো কোনো ঝামেলা আছে? একটু ফাস্ট ভাই, একটু ফাস্ট। দেখো ভাইয়া, মানে ক্লাস তো এমনি করে অনলাইনে নেওয়া লাগে, হালকা একটু বোরিং যেমন তোমাদেরও লাগতে পারে তেমনি তো আমাদেরও লাগে। সো তোমরা যদি এর মধ্যে কথাও না বলো, দেখ সারা সময় তো আমার একাই কথা বলা লাগে, তার মধ্যে যদি তোমরাও কথা না বলো, তোমার আমি 15-20 মিনিট পর একটা কমেন্ট করতে বলতেছি খালি যে পড়াটা কি তুমি বুঝতেছো না বুঝতেছো না। যদি বুঝো দেন একটু রেসপন্স করা তো খুব বেশি কঠিন কিছু না, যদি না বুঝো দেন তো তোমার ভিতরে নিজের ইচ্ছা থেকেই প্রশ্ন করা উচিত আমাকে কমেন্ট সেকশনে, রাইট?
যদি না বুঝো তাহলে তো তোমার নিজে থেকেই বলা উচিত যে ভাই এটা আমি বুঝতেছি না। আর যদি বুঝো তাহলে 15-20 মিনিট পর একবার খালি কষ্ট করে বুঝছি লেখাটাকে অনেক টাফ না, রাইট? বাট এই লেখা না লেখার উপর হয়তো তোমার কোনো কিছু ডিপেন্ড করে না, কারণ তুমি বুঝছি লিখলেও তুমি বুঝছো, তুমি বুঝছো না লিখলেও তুমি বুঝছো। বাট এই যে আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস একা কেন লাগে আমি বলতেছি, কারোর সাথে কথা বলতে পারতেছি না, সারাক্ষণ একাই কথা বলা লাগে। বাট তোমাদের কমেন্টগুলো দেখলে অ্যাটলিস্ট একটু মানে ক্লাসটা নেওয়া যায় আর কি, বুঝছো? তো একটু কষ্ট করে মানে রেসপন্স করিও, তাহলে মানে একটু আমার জন্য একটু ভালো হয়, যাই হোক তাও তোমার উপর। বলছি ভাইয়া বুঝছি ভাইয়া, বলেছি ভাইয়া, করলাম তো, আচ্ছা ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, হয়েছে তাহলে এগুলো? ওকে, বুঝতে পেরেছি। এখন এই সূত্রটি একটু মডিফাইড ভার্সন আমরা শিখবো। দেখো এখানে ডেলটা একটু বড় মাপের পরিবর্তনকে মিন করে, ঠিক আছে? কাকে মিন করে? একটু বড় মাপের, একটু বড় রেঞ্জের পরিবর্তন, ঠিক আছে? বাট পরিবর্তন সবসময় বড় রেঞ্জের চাইলেও নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? তুমি যদি সূক্ষ্ম হিসাব করতে চাও তখন এরকম বড় রেঞ্জের পরিবর্তনে তুমি কাজ করলে হবে না, ঠিক আছে? তখন একটু ওই সূক্ষ্ম হিসাবের জন্য আমাদের কি করা লাগবে? শূন্যের কাছাকাছি পরিবর্তন নিয়ে কাজ করা লাগবে, দেন ইন্টিগ্রেশন করে টোটাল রেজাল্ট বের করা লাগবে। এভাবে এভারেজ করে কাজ করা যাবে না। তার জন্য আমরা কি লিখি? ছোট্ট পরিবর্তন বোঝানোর জন্য দেখো ডেল হলো বড় পরিবর্তন বোঝায়, আর ডি যেটা এটা কি বোঝায়? ছোট পরিবর্তন। So dq is equals to du plus dw, ঠিক আছে? ওকে, এখন এই del w মানে হলো p del v, খুব ইজি একটা প্রমাণ। ওই del w is equals to f del s দিয়ে করলে এই প্রমাণ চলে আসবে। আবার চাইলে লেখা যায় dw is equals to p dv, রাইট? তাহলে dw টিকে আমরা লিখে দিই p dv, তাহলে dq is equals to du plus p dv, ঠিক আছে? সো বিভিন্ন ভাবে আপনার লেখা লাগতে পারে, সবগুলো একটু মাথায় রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? হয়েছে? বুঝতে পেরেছো? পারবে? শিওর একদম? ওকে, বুঝে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তুলে ফেলেছি তাড়াতাড়ি। গুড। এবার এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা আপনি কোথায় প্রয়োগ করবেন? দেখেন আপনি বারবার বলতেছি বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, এই যাবতীয় সব সূত্র আপনি ওই তাপগতীয় প্রক্রিয়াগুলোর মধ্যেই অ্যাপ্লাই করবেন। তাহলে ভাই তাপগতীয় প্রক্রিয়াগুলো কি কি? এই যে তোমরা বলো না সমস্ত প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সময়তন, সমচাপীয়, এগুলাই এক একটা তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে? এগুলো কি এক একটা তাপগতীয় প্রক্রিয়া। ওকে, তাপগতীয় প্রক্রিয়া গেলে কি হয়? যদি কোনো একটা সিস্টেমকে তুমি একটা সার্টেন তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাও, ওই সিস্টেমের উপর যদি কোনো একটা সার্টেন তাপগতীয় প্রক্রিয়া তুমি রান করো, তখন দেখা যায় ওই সিস্টেমের হয় চাপে চেঞ্জ আসে, না হলে আয়তনে চেঞ্জ আসে, না হলে তাপমাত্রায় চেঞ্জ আসে, ঠিক আছে? এই সব চেঞ্জ আসে। ধরো কথার কথা, এই আমার একটা পাত্রের মধ্যে একটা সিস্টেম আছে, আপনি কি করছেন? এই সিস্টেমকে একটা তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে। সেটা সমায়তন হতে পারে, সমচাপীয় হতে পারে, রুদ্ধতাপীয়, সমস্ত যে কোনো কিছু হতে পারে। সো তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাওয়ার পর আপনি এরকম কিছু একটা পাইছেন, ঠিক আছে? ধরেন এখানে ওর চাপ ছিল P1, ওর আয়তন ছিল V1 এবং তাপমাত্রা ছিল T1। এখানে যে ওর চাপ হইছে P2, আয়তন V2, তাপমাত্রা T2। এই যে শুরুতে যে অবস্থা ছিল আর এই যে শেষে আরেকটা অবস্থা, এগুলাকে বলা হয় তাপীয় অবস্থা, ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? তাপীয় অবস্থা। কোন একটা নির্দিষ্ট তাপীয় অবস্থায় কোন একটা নির্দিষ্ট সিস্টেমের নির্দিষ্ট একটা চাপ থাকে, নির্দিষ্ট একটা আয়তন থাকে, নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে। ধরেন একটা তাপীয় অবস্থা থেকে আপনি সিস্টেমকে আরেকটা তাপীয় অবস্থায় নিয়ে যাবেন, মানে আপনি সিস্টেমের চাপ, আয়তন বা তাপমাত্রা কোনো না কোনো একটা কি আনতে চাচ্ছেন? চেঞ্জ আনতে চাচ্ছেন। যার মাধ্যমে এই পরিবর্তনটা আনবেন, যে প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তনটা আনবেন, সেটাকে আমরা কি বলি? তাপগতীয় প্রক্রিয়া। কি বলি? তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে? তাপগতীয় কি প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস, ঠিক আছে? বুঝতে পারছো? তো যেটা প্রসেসটা, যে প্রসেসের থ্রুতে এক তাপীয় অবস্থা থেকে আমরা সিস্টেমকে আরেকটা তাপীয় অবস্থায় নিয়ে যাচ্ছি, সেটাকে আমরা কি বলতেছি? তাপগতীয় প্রক্রিয়া। যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো সিস্টেমের অবস্থা বা সিস্টেমের তাপীয় অবস্থা। বুঝেছো ভাইয়া? ওকে, এখন তাপগতীয় প্রক্রিয়া কি কি আছে আমাদের বইয়ে? দেখো আমাদের বইয়ে মেইনলি 4টা দেওয়া আছে, ঠিক আছে? কয়টা দেওয়া আছে? 4টা। ভাইয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে এগুলো কেন বলতেছেন? আগে পরে বলতে, প্রথম সূত্র তো এখনো পড়ানো শেষ হয়নি, ম্যাথও করার নেই। কেন এগুলো বলতেছেন? কারণ আপনি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবেন এগুলোর মধ্যে।
তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এগুলো আপনি অ্যাপ্লাই করবেন এই তাপগতীয় প্রক্রিয়াগুলোর মধ্যে। সো আপনার অবশ্যই তাপগতীয় প্রক্রিয়াগুলো জানা লাগবে এবং তারপর সেগুলোর মধ্যেই তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? সো লিখে ফেলেন তাড়াতাড়ি প্রথম প্রক্রিয়াটা, সেটা হলো সম আয়তন প্রক্রিয়া। এটা একটা তাপগতীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। তো সমায়তন প্রক্রিয়া মানে কি? সমায়তন প্রক্রিয়া মানে হলো যে প্রক্রিয়া চলাকালীন অবস্থায় সিস্টেমের আয়তনে কোনো চেঞ্জ আসবে, ঠিক আছে? সিস্টেমের আয়তন কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। একটা প্রক্রিয়া আপনি সিস্টেমের উপর দিয়ে চালাচ্ছেন, বাট সেই প্রক্রিয়া চলাকালীন সিস্টেমের আয়তনে কোনো চেঞ্জ আসবে না, এবং সিস্টেমের আয়তন বা ভি কি থাকবে? কনস্ট্যান্ট। সিস্টেমের আয়তন বা ভি কি থাকবে? কনস্ট্যান্ট। কোনো চেঞ্জ আসবে না। দেখো এটা অনেকটা কিসের মতো? এটা অনেকটা কিসের মতো? অনেকটা গেলুসাকের সূত্রের মতো। গেলুসাকের সূত্র ভি কি দেখেন? কনস্ট্যান্ট। তার মানে এই কেস আমরা লিখতে পারি P is proportional to T। সো মাথায় রাখিও, যেটা আমাদের সমায়তন প্রক্রিয়া সেটা কিন্তু চাইলে P is proportional to T অ্যাপ্লাই করা যায় যদি তুমি চাও। যদি তুমি চাও বা ম্যাথ যদি এরকম চায়, ইন দ্যাট কেস কিন্তু এটা অ্যাপ্লাই করে ম্যাথ করা যাবে। মাথায় রাখিও, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়া আয়তন কি আমার? কনস্ট্যান্ট। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? dq is equals to du plus dw অথবা pdv। এখন আয়তন যদি কনস্ট্যান্ট হয় প্রসেসে, তাহলে dv এর মান বা আয়তনের পরিবর্তন কত হবে? শূন্য হবে। আপনি বলে দিচ্ছেন আয়তন কনস্ট্যান্ট, আয়তনের পরিবর্তন করে, ঠিক আছে ভাই? আয়তনের পরিবর্তন কত হবে? শূন্য হবে। তার মানে dv মান যদি শূন্য হয়, পুরো জিনিসটা কি হয়ে যাবে? শূন্য। তাহলে তখন dq is equals to du। এটা হলো সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে? এই নেটে মনে একটু প্রবলেম হয়েছিল নাকি? এই একটা মিনিট, নেটে মনে হয় একটু প্রবলেম হয়েছিল নাকি? নেটে একটু প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে না বাচ্চারা? দেখো তো কখন ভালো চোখ গেছিল। এই নেট কি এখন ঠিক আছে? ভাইয়া নেট অনেক প্রবলেম, তাই ক্লাস করতে কষ্ট হয় গ্রামে। আচ্ছা সমস্যা নেই, ইন দ্যাট কেস লাইভ ক্লাস না করলেও চলবে, রেকর্ডেড দেখে নিও, সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হয়। এখন ক্লিয়ার? আচ্ছা এগুলা শুরু নাই এমন কোনটা আছে? মানে আমি সমচাপীয় রাগ পর্যন্ত সব ঠিক আছে না? সমচাপীয় রাগ পর্যন্ত কি সব শুনেছো? মানে সম আয়তন নিয়ে যা যা বলছি শুনছো তো নাকি ভাই? সম আয়তন নিয়ে যা যা বলছি সেগুলো কি শুনছো ভাই? এটা আমাকে একটু জানা কষ্ট করে, সম আয়তন প্রক্রিয়া নিয়ে যা যা বলছি সেটা কি তোমরা শুনছো? নাহলে আমার এটা আবার রিপিট করা লাগবে। একটু বলো না কষ্ট করে। এই পর্যন্ত কি শোনা গিয়েছিল যে লাইক সম আয়তন? জি ভাই কেবল আটকেছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, সমচাপীয় প্রক্রিয়া তার মানে এমন একটা প্রসেস যেখানে P কনস্ট্যান্ট। এমন একটা প্রসেস যেখানে কি P কনস্ট্যান্ট, মানে প্রসেসটা চলাকালীন সিস্টেমের চাপে কোনো চেঞ্জ আসবে। এখন এটার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন হবে? দেখো তো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, সেখানে P এর পরিবর্তন বলে কোনো কিছু আছে নাই। হ্যাঁ, P কনস্ট্যান্ট মানে dP0, ঠিক আছে? বাট আমাদের এই সূত্রের মধ্যে তো dP নামে কোনো টার্মই নাই। তো সূত্র কি আদৌ চেঞ্জ হবে? না, কোনো চেঞ্জ হবে না। তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র একদম বেসিক সূত্রের মতোই থাকবে এই সমচাপীয় প্রক্রিয়ার জন্য, ঠিক আছে? ওকে, 3 নাম্বার লেখো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ মানে কি? এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উষ্ণতা সেম থাকে। উষ্ণতা মানে কি? তাপমাত্রা, ঠিক আছে? তার মানে এমন একটা প্রসেস যেখানে কি থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট। কি থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট। ওকে, টেম্পারেচার কনস্ট্যান্ট কার সূত্রে থাকে? বয়েলের সূত্রে। সো এখানে কিন্তু PV ও কনস্ট্যান্ট। PV is equals to constant। একইভাবে আগেরটাই কিন্তু চাইলে লেখা যায়, চার্লসের সূত্র V divided by T is equals to constant। কারণ এখানে প্রেসার কনস্ট্যান্ট, তার মানে চার্লসের সূত্র থাকবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখে একটু রিলেট করে পড়ো, ঠিক আছে? সব জিনিস একটু মানে রিলেট করে পড়ার চেষ্টা করো, যে একটা তার একটা মিশায় গেলে কোশ্চেন দিতে পারে। ওকে, তো যেভাবে দিতে পারে সমষ্ণ প্রক্রিয়া বলে দিবে, বাট করা লাগবে PV দিয়ে ম্যাথ। তো তোমার জানা লাগবে সমষ্ণ প্রক্রিয়া মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে তো এখানে বয়লের সূত্র খাটবে, ঠিক আছে? ওকে, সো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কি প্রভাব পড়বে ভাইয়া? দেখো তো টেম্পারেচারের উপর এখানে কোনটা ডিপেন্ডেন্ট ছিল? কোনটা? এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কি ছিল? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন dU is equal to dV of T dot divided by 2 nRT, রাইট? সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, obviously তাপমাত্রার পরিবর্তন বা dt কি হবে? শূন্য হবে। তাহলে dt যদি শূন্য হয়ে যায়, এই dU কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বুঝছো? dt যদি শূন্য হয়ে যায়, du কি হবে? শূন্য, ঠিক আছে? তবে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিতে কোনো চেঞ্জই আসবে না,
ঠিক আছে, তাহলে ডিউ এর মানটা শূন্য বসায় দাও, তাহলে dq is equals to pdv অথবা dw। ওকে, এটাই হলো সমস্ত প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, সমস্ত প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বুঝছি 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 বুঝছি। ওকে, তাহলে 4 নম্বরটা লিখি আমরা। 4 নম্বর কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। লিখো লিখো লিখো, কি প্রক্রিয়া ভাইয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? এমন একটা প্রসেস যে প্রসেসে সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো তাপ শক্তির আদান প্রদান হবে না। এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো তাপ শক্তির আদান প্রদান হবে না। দ্যাট মিন্স dq is equals to 0। কি বললাম? dq is equals to 0। তাহলে dq যদি 0 হয় আমার সূত্র কি দাঁড়াচ্ছে? du is equals to minus dq। ওকে, বুঝতে পেরেছো? একদম শিওর, একদম শিওর, একদম শিওর, একদম শিওর। ওকে ওকে, এবার প্রশ্ন আসছে। এবার কি আসছে? প্রশ্ন আসছে, নিম্নোক্ত কোন প্রক্রিয়াটি অবশ্যই একটা বিচ্ছিন্ন সিস্টেমে ঘটা লাগবে? কি বলছে? নিম্নোক্ত কোন প্রক্রিয়াটি অবশ্যই একটা বিচ্ছিন্ন সিস্টেমে ঘটা লাগবে? সমায়তন প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? আবার বলতেছি, নিম্নোক্ত কোন প্রক্রিয়াটি অবশ্যই একটা বিচ্ছিন্ন সিস্টেমে ঘটা লাগবে? সমায়তন, সমষ্ণ, সমচাপীয় নাকি রুদ্ধতাপীয়? কোনটা হবে বলো? রুদ্ধতাপীয় হবে। আর কোনোটাতেই কিন্তু dq এর মান 0 ছিল না। dq 0 মানে dq 0 হওয়া মানে পরিবেশ এবং সিস্টেমের মধ্যে কোনো তাপ শক্তির আদান প্রদান হওয়া যাবে না। বিচ্ছিন্ন সিস্টেমের স্পেশালিটি কি ছিল অন্যদের চেয়ে? দেখো, প্রথমটা যেটা ছিল মুক্ত, তাপ ভর দুইটাই আদান প্রদান হবে। সেকেন্ডটা ছিল বদ্ধ, বদ্ধতে তাপ আদান প্রদান হবে বাট ভর না। এবং বিচ্ছিন্নতে তাপও আদান প্রদান হইতো না। তার মানে বিচ্ছিন্ন সিস্টেম লাগে এমন প্রক্রিয়ার জন্য যে প্রক্রিয়ায় তাপ শক্তির আদান প্রদান হওয়া যাবে না। সেটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য অবশ্যই তোমার কি লাগবে? বিচ্ছিন্ন সিস্টেম লাগবে। কি লাগবে? বিচ্ছিন্ন সিস্টেম। যখন এই প্রক্রিয়াটা ঘটবে তখন এই সিস্টেমটা অবশ্যই একটা বিচ্ছিন্ন সিস্টেম হওয়া লাগবে, আদারওয়াইজ রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা না। বুঝছো? পারবা? যদি প্রশ্ন আসে এরকম যে কোন প্রক্রিয়ার জন্য বিচ্ছিন্ন সিস্টেম লাগবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। কারণ বিচ্ছিন্ন সিস্টেমে তাপ শক্তি আদান প্রদান হয় না, রুদ্ধতাপীয় তো হয় না। সো এটা বিচ্ছিন্ন সিস্টেমে সংঘটিত হয়। ঠিক আছে ভাইয়া? ওকে, অল ক্লিয়ার? একদম ক্লিয়ার। দাঁড়াও আমি টিস্যু নিয়ে আসি। দেখো বুঝছো কিনা, দেখো 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 বুঝেছো কিনা। দাঁড়াও আমি টিস্যু নিয়ে আসি, টিস্যুর অবস্থা বুঝে আসি। বুঝেছো? বুঝছি সবাই? আগাই সামনে আগাই, বুঝে নেই? বুঝে দিচ্ছি। ও ঠিক আছে। এবার আমরা কি শিখবো ভাইয়া? দেখো, এবার একটু কৃতকাজ সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে। কাদের কৃতকাজ? যে 4টা প্রসেস করছে, 4টার মধ্যে 2টা প্রসেসে তোমার প্রচুর পড়াশোনা করা লাগবে। একটা হলো সমস্ত, আর একটা হলো রুদ্ধতাপীয়। কি বললাম? একটা হলো সমস্ত আর একটা হলো রুদ্ধতাপীয়। আশা ক্লাসটা কিন্তু একটু থিওরির উপর দিয়ে আগাবে, ঠিক আছে? তো বোর্ড হইও না, কারণ একদমই যদি থিওরি টাচ না করি তোমাদের জন্য বুঝতে সমস্যা হবে। সো একটা ক্লাস তো একটু থিওরির উপর যাবে। বাকি ক্লাসগুলো আমি অবশ্যই ম্যাথ করাবো, ম্যাথ তোমাদের কম করাবো না। বাট তোমরা যদি চাও আমি থিওরি স্কিপ করে যাবো, আমার আপত্তি নাই, আমার জন্য আরো সুবিধা। তোমাদের জন্য থিওরি করানো হচ্ছে। সো থিওরি দেখে এত বোর্ড হয়ে যায় না, ঠিক আছে? যতটুকু টাচ করলেই না ততটুকু করানো হচ্ছে। ওকে, সো আমাদের প্রথমে একটু যে 2টা প্রক্রিয়া বেশি ইম্পর্টেন্ট সেই 2টা প্রক্রিয়া এমফাসাইজ করা লাগবে, ঠিক আছে? একটা হলো সমষ্ণ আর একটা হলো রুদ্ধতাপীয়, ঠিক আছে? এই 2টা প্রক্রিয়া কৃতকাজ কেমনে বের করে সেটা একটু জানা লাগবে। ওকে, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ দেখো। সমষ্ণ প্রক্রিয়া কি? আচ্ছা, প্রথমে সমষ্ণ প্রক্রিয়া কি লিখবো? সমষ্ণ প্রক্রিয়া। এই দুটো নিয়ে আমরা একটু ডিটেইলসে যাব। সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া এখানে কি কনস্ট্যান্ট? আরেকবার দেখো কষ্ট করে, টেম্পারেচার কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? টেম্পারেচার কনস্ট্যান্ট। তার মানে এখানে বয়লের সূত্র থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি T1 V1 is equals to P2 V2। কি লিখতে পারি? T1 V1 is equals to P2 V2 লেখা যায়। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ তো অবশ্যই আছে। তাহলে কৃতকাজ বের করার জন্য ফর্মুলা কি ছিল? TW is equals to PdV। কি ছিল? dW is equals to PdV, রাইট? এই ফর্মুলা ছিল। এখন এটা তো ক্ষুদ্র কৃতকাজ। এখন ধরো পুরো একটা, ধরো কি বলবো, 1 ঘন্টা ধরে একটা প্রক্রিয়া ঘটলো। 1 ঘন্টা ধরে একটা প্রক্রিয়া ঘটলো, তাপগতীয় প্রক্রিয়া, যেটা একটা সমষ্ণ প্রক্রিয়া। কৃতকাজ কেমনে বের করবা? এখানে তো ক্ষুদ্র কৃতকাজ
প্রকাশ বের হয়েছে, পুরোটা কেমনে বের করবা? এটাকে থ্রু আউট দ্য প্রসেস ইন্টিগ্রেশন করা লাগবে। পুরা প্রসেস জুড়ে যা যা ঘটছে ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করার পর যে রেজাল্ট আসবে সেটাই হবে তোমার কি টোটাল কৃত কাজ, ঠিক আছে? সেটাই কি হবে সমস্ত প্রক্রিয়ায় টোটাল কৃত কাজ। ইন্টিগ্রেশন করলে এই রেজাল্ট চলে আসবে। V2 কি? V2 হলো প্রক্রিয়া শেষে সিস্টেমের আয়তন। V2 কি? V2 হলো প্রক্রিয়া শেষে সিস্টেমের আয়তন। প্রক্রিয়া শেষে সিস্টেমের আয়তন। সিস্টেমের কি আয়তন। V1 কি? V1 হলো প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের আয়তন। প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের আয়তন, ঠিক আছে? ধরো একটা সিস্টেমের উপর তুমি একটা সমস্ত প্রক্রিয়া চালাইছো, সেই প্রক্রিয়ায় কি হয়েছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল বাট তার আয়তন 10 গুণ হইছে, ঠিক আছে? তার মানে শুরুর আয়তন যদি V1 হয় শেষের আয়তন কি হবে 10V1, সেটাই V2। বুঝতে পেরেছো? শিওর একদম, কোনো সমস্যা নাই। n কি? যত মোল গ্যাসের উপর এই সমস্ত প্রক্রিয়াটা চালাইছো সেটার মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক 8.314। t কি? সমস্ত প্রক্রিয়া টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে যে কনস্ট্যান্ট টেম্পারেচারে তুমি প্রক্রিয়াটা চালাইলা সেটাই হলো t। অবশ্যই ক্যালকুলেট, ঠিক আছে? এসআই ইউনিট নিয়ে ডিল করবে। এখন দেখেন সমস্ত প্রক্রিয়া আপনি লিখতে পারেন P1 V1 P2 V2, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি V2 divided by V1 P1 by P2। তাহলে যে V2 by V1 ওটার পরিবর্তে আমি কি লিখতে পারি P1 by P2। তাহলে আরেকটা ফর্মুলা লেখো del W nRT ln P1 by P2, ঠিক আছে? সো যেটা আকারে দেওয়া থাকে, যদি আয়তন আকারে দেওয়া থাকে এটা দিয়ে করবেন, যদি চাপ আকারে দেওয়া থাকে এটা দিয়ে করবেন, অথবা চাপ আকারে দেওয়া থাকলে আয়তনের রেশিও বের করে তারপর এটা দিয়ে করবেন, আপনি যেটা কমফোর্টেবল, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে আপনি মনে রাখতে পারেন। ওকে ওকে ওকে। এখন ভাইয়া সব সময় কোশ্চেনে সমস্ত প্রক্রিয়া শব্দটা লেখা থাকে না, তাহলে ভাই কেমনে বুঝবো এটা সমস্ত প্রক্রিয়া? একটা প্রক্রিয়ার কথা লেখা আছে বাট লেখাই নেই সমস্ত প্রক্রিয়া, বা বলেও দেয় নাই টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে তো বুঝতেই পারবে সমস্ত প্রক্রিয়া, বাট যদি এগুলো বলা না থাকে কেমনে বুঝবো সমস্ত প্রক্রিয়া? কোশ্চেনের দিকে তাকাবা, যদি কোথাও লেখা থাকে এমন একটা প্রক্রিয়া যেটা অনেক ধীরে ধীরে ঘটছে, কি অনেক ধীরে ধীরে ঘটছে বা ঘটে, তাহলে বুঝতে হবে সেটা একটা সমস্ত প্রক্রিয়া। কি বললাম? যদি কোশ্চেনের মধ্যে সমস্যা শব্দটা উল্লেখ না থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট উল্লেখ না থাকে, বাট স্টিল লেখা থাকে এমন একটা প্রক্রিয়া যেটা কি করতেছে ধীরে ধীরে ঘটতেছে, তখন তোমাকে বললো ধীরে ধীরে একটা সিস্টেমের আয়তন 10 গুণ করা হলো, বলে নাই টেম্পারেচার কনস্ট্যান্ট, বলে নাই সমস্ত প্রক্রিয়া, বাট তোমার বোঝা লাগবে এটা কি সমস্ত প্রক্রিয়া। কেন বোঝা লাগবে এটা একটা সমস্ত প্রক্রিয়া? দেখো যখন প্রসেসটা ধীরে ধীরে হবে তখন কি হবে, তুমি তো তাপ শক্তি নিচ্ছ, রাইট? সিস্টেম কি করতেছে তাপ শক্তি নিচ্ছে, সেই তাপ শক্তি ব্যবহার করে কি করতেছে বলো, সিস্টেমটা এক্সপ্যান্ড করতেছে, ছড়ায় যাচ্ছে, আয়তন বড় হচ্ছে, রাইট? আয়তনে বড় হচ্ছে। যখন প্রসেসটা ধীরে ধীরে হবে তখন তাপ শক্তি প্রত্যেকটা কোণায় সুষমভাবে বণ্টিত হইতে পারবে, তখন তাপ শক্তি প্রত্যেকটা কোণায় কোণায় কি হবে সুষমভাবে বণ্টিত হইতে পারবে, এবং তখন আলটিমেটলি আমার সিস্টেমের টেম্পারেচারটা থাকবে কনস্ট্যান্ট। টেম্পারেচারটা কি থাকবে কনস্ট্যান্ট। যখন আমার প্রসারণটা হবে ধীরে 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 ধীরে, তুমি তাপ শক্তি দিচ্ছ, তাপ প্রসারণ হচ্ছে ধীরে ধীরে ধীরে, এই তাপ শক্তি সবার মাঝে কি হবে সুষমভাবে বণ্টিত হবে এবং আলটিমেটলি টেম্পারেচারে কোনো চেঞ্জ আসবে না। সো কথা যদি লেখা থাকে ধীরে ধীরে, বোঝা লাগবে এটা একটা সমস্ত প্রক্রিয়া। যদি লেখা থাকে ধীরে ধীরে ঘটতেছে, কি বোঝা লাগবে এটা একটা সমস্ত প্রক্রিয়া, ঠিক আছে? মনে থাকবে সমস্ত প্রক্রিয়ার জিনিসপত্র, মনে থাকবে মনে থাকবে মনে থাকবে, শিওর একদম পক্কা, বুঝে নেই পক্কা। নাইস 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 নাইস। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাব, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাওয়ার আগে সিপিসিভি বোঝা লাগবে। আচ্ছা লিখে নাও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমস্যা রুদ্ধতাপীয় লিখে নাও। রুদ্ধতাপীয় প্রক্রিয়া অবশ্যই যাবা, বাট এই প্রক্রিয়ার মাঝে একটা জিনিস আছে খুব সুন্দর, সিপিসি, ঠিক আছে? দেখো আমরা আপেক্ষিক তাপের নাম শুনছি, রাইট? আপেক্ষিক তাপ কি? কোনো একটা বস্তু 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে সেটাকে আমরা কি বলি তার আপেক্ষিক তাপ। কি বললাম? 1 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতখানি তাপ শক্তি লাগে সেটাকে কি বলি ওই বস্তুর আপেক্ষিক তাপ। এখন এখানে একটা টার্ম আছে মোলার আপেক্ষিক তাপ। দেখো আমরা বস্তুর ভর তো হিসাবে করি, ঠিক আছে? বস্তুর হিসাব তো ভরে করি, সরি বস্তুর ভর হিসাবে করি না, বস্তুর হিসাব আমরা ভরে করি, ঠিক আছে? গ্যাসের হিসাব কিসে করি? মোলে করি। সো বস্তুর কেসে তুমি লিখেছো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা, বাট গ্যাসের ক্ষেত্রে কি লেখা লাগবে 1 কেজি না, কিসে হিসাব করো মোলে। কি লিখবা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে সেটা ওই গ্যাসের
আপেক্ষিক তাপ না, সামনে একটা শব্দ লাগানো লাগবে মোলার, কারণ হিসাবটা মোলে হচ্ছে, তাহলে নাম কি হবে মোলার আপেক্ষিক তাপ। ওকে, সো এখানে একটা টার্ম আছে যেটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। সেটা ডেফিনেশনটা কি রকম, 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলা হয়। ঠিক আছে, এখন গ্যাসের তিনটা ফান্ডামেন্টাল প্রপার্টি আছে পি ভি টি। আপনি কি করতেছেন, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতেছেন, রাইট? আচ্ছা আমাকে একটা কথা বলেন, এই কাজটা করার জন্য এই তিনটার মধ্যে কোনটা কোনটা কনস্ট্যান্ট রাখা সম্ভব? আপনি একটা কাজ করুন, কি কাজ? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবেন। ঠিক আছে, এই কাজটা করার সময় গ্যাসের এই তিনটা ফান্ডামেন্টাল প্রপার্টির মধ্যে কোনটা কোনটা কনস্ট্যান্ট রাখা সম্ভব? দেখো, আইদার তুমি এটা কনস্ট্যান্ট রাখতে পারবা, অথবা এটা রাখতে পারবা, অথবা একটা রাখতে পারবা। কেন? তুমি তাপমাত্রা 1 কেলভিন বাড়াচ্ছ, তার মানে এটা তো কনস্ট্যান্ট থাকা সম্ভবই না। তাপমাত্রা বাড়ানো যায় প্রেসার চেঞ্জ করে, অথবা ভলিউম চেঞ্জ করে, অথবা দুইটাই চেঞ্জ করে। সো তুমি চাইলে এটাকে কনস্ট্যান্ট রাখতে পারো, অথবা চাইলে এইটাকে কনস্ট্যান্ট রাখতে পারো। তার মানে তুমি চাইলে প্রেসারকে কনস্ট্যান্ট রেখে ভলিউম চেঞ্জ করে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে পারো, অথবা ভলিউমকে কনস্ট্যান্ট রেখে প্রেসার চেঞ্জ করে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে পারো। যদি কাজটা প্রেসার কনস্ট্যান্ট রেখে করো তাহলে বলবা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা সিপি, আর যদি কাজটা ভলিউম কনস্ট্যান্ট রেখে করো তাহলে বলবা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি। ওকে, তার মানে সিপি মানে কি, স্থির চাপে যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে সেটার জন্য যতখানি তাপ শক্তি লাগে তাকেই ওই গ্যাসের সিপি বলা হয় বা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। ঠিক আছে, স্থির আয়তনে 1 মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে সেটাকে কি বলে, সিভি বা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। বুঝছো, একদম ইজি কনসেপ্ট। ওকে, তার মানে এখানে কি প্রেসার কনস্ট্যান্ট, মানে এইটা এমন একটা প্রক্রিয়া যার নাম কি হবে সমচাপীয় প্রক্রিয়া, এটার নাম কি হবে সম আয়তন প্রক্রিয়া, কারণ এখানে ভি কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন সিপি সিভি কি জিনিস? এখন এই দুটোর মধ্যে খুব সুন্দর সম্পর্ক আছে, সিপি মাইনাস সিভি ইজ অলওয়েজ ইকুয়ালস টু আর। দেখো বইয়ের মধ্যে প্রমাণ আছে, এর প্রমাণ অনেক ইজি, খুবই ইজি জিনিস। হ্যাঁ, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, এই দুটোর বিয়োগফল অলওয়েজ আর এর সমান হয়। সিপি মাইনাস সিভি অলওয়েজ কার সমান হয়, আর এর সমান, এবং আর এর এসআই ইউনিটের যে ভ্যালুটা 8.314 এর সমান হয়, কার সমান হয় 8.314 এর সমান হয় সিপি মাইনাস সিভি। হ্যাঁ, বুঝছো, এটা অলওয়েজ অলওয়েজ। আরেকটা সম্পর্ক আছে তাদের, সেটা গ্যাস টু গ্যাস ভ্যারি করে। এটা সব গ্যাসের জন্যই সত্য, সব আদর্শ গ্যাসের জন্যই সত্য, আদর্শ গ্যাসের জন্যই সত্য। ঠিক আছে, এটা সব আদর্শ গ্যাসের জন্য। আরেকটা প্রপার্টি আছে যেটাকে আমরা বলি সিপি আর সিভির অনুপাত, সেটা সবার জন্য সেম হয় না, এটা গ্যাস টু গ্যাস ভ্যারি করে। গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত তার উপর ডিপেন্ড করে সিপি বাই সিভির রেশিও কত হবে। ঠিক আছে, সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু লেখা হয় গামা। কি লেখা হয়, গামা। ঠিক আছে, যদি গ্যাস হয় 1 পারমাণবিক, যদি গ্যাস হয় 1 পারমাণবিক তাহলে গামার মান হবে 1.67। যদি গ্যাস হয় দ্বিপারমাণবিক, তাহলে গামার মান হবে 1.4। অথবা যদি গ্যাস হয় বহু পারমাণবিক লিনিয়ার, তাহলেও এই গামার মান হবে 1.4, কারণ দ্বিপারমাণবিকের ডিগ্রি অফ ফ্রিডম যে কয়টা, বহু পারমাণবিক লিনিয়ারেরও ডিগ্রি অফ ফ্রিডম সেই কয়টা, কারণ এই গামার ভ্যালু ভ্যারি করতেছে শুধুমাত্র ডিগ্রি অফ ফ্রিডমের জন্য। যাদের ডিগ্রি অফ ফ্রিডম সেম সবার গামার ভ্যালু সেম। ঠিক আছে, আর যদি হয় বহু পারমাণবিক গ্যাস, তাহলে গামার মান হবে 1. ওকা ওকা ওকা, বুঝেছো 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 বুঝছো? এখন তুমি প্রশ্ন করতে পারো কেন হয় এই মান কেমন আসছে, এটা জানা লাগবে, এই প্রমাণটা জানা লাগবে এই মান কেমন আসছে। দেখা যাচ্ছে তুলেছো, এটা তোলা হয়েছে, এটা তোলা হয়েছে, তোমার তুলেছো তো তোমার। আচ্ছা দেখো কেমন আসছে। চলো আমরা একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখে দেবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখন কাজে লাগবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি করছি, dq is equals to du plus dw। ধরো আমাদের কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে 1 মোল গ্যাস আছে। কি আছে, 1 মোল গ্যাস আছে। ঠিক আছে, পাত্রের মধ্যে কি আছে, 1 মোল গ্যাস আছে। এখন এই 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা কি করব, 1 কেলভিন বাড়াবো। তো dt মান কত হবে, 1 কেলভিন। 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা কি করব,
1 কেলভিন বাড়াবো এবং এই যে কাজটা করব এটা করব সম আয়তন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়ায় অথবা ভি কনস্ট্যান্ট রেখে। আমার পাত্রে 1 মোল গ্যাস আছে, সেই গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াতে চাচ্ছি। কোন প্রক্রিয়ায়? সম আয়তন প্রক্রিয়ায়। তাহলে তার জন্য যতখানি তাপ শক্তি লাগবে সেটাকে আমরা কি বলবো? সিভি। একটু আগে পড়ে আসছো, সিভি মানে কি? আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতখানি তাপ শক্তি লাগে, তার মানে এই প্রসেসে আমার যতখানি তাপ শক্তি লাগবে বা ডিকিউ, সেটাকে আমরা কি বলবো? সিভি। বুঝতে পেরেছো? পাত্রে 1 মোল গ্যাস আছে, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন মানে কি? সম আয়তন মানে হলো যেটা ডিডব্লিউ সেটা হলো 0। ডিডব্লিউ কত? 0। তাই না? সম আয়তন। সম আয়তন ডিডিভি, ডিভি মান 0, তার মানে ডিডব্লিউ 0। ওকে, কি করব? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, তার জন্য যতক্ষণ তাপ শক্তি লাগবে সেটার নাম কি? সিভি। একটু আগে পড়ে আসে। তাহলে ডিকিউটা আমরা লিখতে পারি সিভি। ডিইউ ডিইউই থাকতেছে ধরো, আর ডিডব্লিউ কত হয়ে যাচ্ছে? 0। আচ্ছা, ডিইউ মানে কি ছিল? কি ছিল? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 nRT। কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 nRT। একটা জিনিস খেয়াল করেন, এখানে গ্যাসের মোল সংখ্যা কত? 1 মোল, রাইট? আচ্ছা, এখানে ডিটি হবে, আমি ডিটি দিতে ভুলে গেছি। কত হবে? ডিটি হবে, কারণ এখানে ডি লিখেছি, সো এমটি আর ডিটি হবে। আমার এন এর মান কত? 1 মোল। ডিটি এর মান কত? 1। মানগুলো বসাই দাও, তাহলে কত হয়? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 r। ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 r। বুঝতে পারছো? কারণ 1 মোলের জন্য হিসাব করতেছি এবং তার তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াচ্ছি। সো মান n এর মান 1 আর dt এর মান 1 বসাই দাও, তাহলে du এর যে মানটা আসবে সেটা হবে ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 r। পাইছো তো? মানটা এখানে বসাই দাও, তাহলে cv এর মান কত আসে? ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 r। ওকে, এটা যে কোনো গ্যাসের cv বের করার ফর্মুলা। এটা যে কোনো গ্যাসের সিভি বের করার ফর্মুলা। তোমার সিভি এর ভ্যালু লাগবেই না, তোমার তাপমাত্রা কিচ্ছু লাগবে না। তোমার বলবো অক্সিজেনের সিভি কত? কি বলবে? অক্সিজেনের সিভি কত? অক্সিজেনের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 5টা। তাহলে 5/2 * 8.314, এইটাই অক্সিজেনের সিভি। তোমারে বলবে যে সালফার ডাই অক্সাইডের সিভি কত, ঠিক আছে? বা ধরো তোমার বলছে কার্বন ডাই অক্সাইডের সিভি কত, বা ধরো বলছে আর্গনের সিভি কত। আর্গন কয় পারমাণবিক? 1 পারমাণবিক। ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 3টা। 3/2 * 8.314। শেষ। আর কিছু লাগবে? কিছু লাগবে না, খালি গ্যাসের নাম জানা লাগবে। গ্যাসের নাম জানলে সে কি ফাইন্ড আউট করবে 1 পারমাণবিক, 2 পারমাণবিক, নাকি বহু পারমাণবিক লিনিয়ার, নাকি বহু পারমাণবিক নন লিনিয়ার। সেখান থেকে ডিগ্রি অফ ফ্রিডমটা ফাইন্ড আউট করবা, ফাইন্ড আউট করে বসাই দিবা, সিভি বের হয়ে যাবে। শেষ। আর কিছু লাগবে? কিছু লাগবে। বুঝছো? সেটা সিভি বের করার একদম ডাইরেক্ট ফর্মুলা, সিভি = ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 r। ওটা থাকবে। এখন আমরা কি জানি? সিপি - সিভি = r, রাইট? তারপরে সিপি = সিভি প্লাস r। কি বললাম? CP = CV plus R। CV মানে কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 r। মানটা বসাই দাও, দেখো কি হয়? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 plus 1 r, অথবা ডিগ্রি অফ ফ্রিডম plus 2 divided by 2 r। ওকে, সো এইটা যে কোনো গ্যাসের CP বের করার ফর্মুলা। যে কোনো গ্যাসের CP বের করার ফর্মুলা। কি বললাম? যে কোনো গ্যাসের CP বের করার ফর্মুলা। এখন গামা মানে জানো কি? গামা মানে হলো CP/CP। এই দুইটা ভ্যালু বসাই দাও, দেখো কি হয়? ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম। এইটা হলো গামা বের করার জেনারেল ফর্মুলা। CP/CP দিয়ে মনে রাখো লাভ নাই, লাভ নাই। CP/CP দিয়ে মনে রেখে আসলে লাভ নাই, ঠিক আছে? তোমার যখন ম্যাথ প্যাচাবে, তোমার যখন বলবে যে মঙ্গল গ্রহে একটা গ্যাস আবিষ্কার হয়েছে যার ডিগ্রি অফ ফ্রিডম হলো 8, তার গামা কত? তুমি যদি এই ফর্মুলা না জানো, এইটা দিয়ে কোনোদিন বের করতে পারবে না, ঠিক আছে? সো এইটা বেশি ফান্ডামেন্টাল ফর্মুলা, এইটা বেশি ফান্ডামেন্টাল ফর্মুলা, প্লাস এইটাও বেশি ফান্ডামেন্টাল ফর্মুলা। এইটা ইম্পর্টেন্ট, আর যে লাস্টে যেটা লিখছি এটা ইম্পর্টেন্ট। এই তিনটা জানা থাকলে বাকি কোনো কিছু বের করার কোনো প্যারাই নেই, ঠিক আছে? আর তোমার যদি প্রমাণ মনে থাকে তাহলে কোনো কথাই নেই, মাশাআল্লাহ, প্রমাণ করে সব বের করতে হবে। বুঝতে পারছো? বুঝছো? তোমার যদি প্রশ্ন করি যে কি বলে, ভূগহ্বরে একটা গ্যাস পাওয়া গেল যার ডিগ্রি অফ ফ্রিডম হলো 2, যে কিনা দুই দিকে চলাচল করতে পারে, যার দুই দিকে গতি শক্তি আছে, ঠিক আছে? তার সিভি কত? কেমনে করবা? সিভি = ডিগ্রি অফ ফ্রিডম বাই ইনটু r। ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু r। ডিগ্রি অফ ফ্রিডম মান বসাই দিবা, বের হয়ে যাবে। বুঝছো? তার গামা কত? বসাই দিবা, ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালু বের হয়ে যাবে। সিভি লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝেছো বাচ্চারা? বুঝতে পারছি কেমনে বের হইছে? আবার যে লিখলাম 1 পারমাণবিকের এত, 2 পারমাণবিকের এত, কেমনে? বসাও ডিগ্রি অফ ফ্রিডমের মান। 1 পারমাণবিকের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 3টা। তাহলে বসাও ডিগ্রি অফ ফ্রিডম 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3 মানে 5/3 মানে 1.67
দ্বিপারমাণবিকের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 5টা। 5 + 2/5 মানে 1.4। বহুপারমাণবিক নন লিনিয়ারের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 6টা। 6 + 2/6 1.33। নাও বুঝছো কেমনে আসছে এই ভ্যালু? এই ভ্যালুগুলা কেমনে আসছে, এইটার জন্য এত, ওইটার জন্য এত, কেমনে আসছে বুঝছো? এই প্রমাণ মাথায় রাখা লাগবে, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট। এই প্রমাণ জানা থাকা লাগবে, এইটা ইম্পর্টেন্ট। দেখেন বুঝেছেন কিনা? এই যে যে জিনিসগুলো বলা হলো এগুলা কি বুঝতে পেরেছেন? সেটা কি বুঝেছেন? দেখেন তো আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? বলো তো বাচ্চারা, আমরা কি বুঝেছি নাকি বুঝি নাই? আচ্ছা রিফাত বলতে বুঝেছি ভাইয়া। ওকে গুড 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 গুড। আচ্ছা প্রফেসর বলতে জি ভাইয়া। ওকে চোস শির আহমেদ বলতে ক্লিয়ার। ওকে নাইস, ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু সামনে যাই। হয়েছে এই পর্যন্ত, কোনো সমস্যা নাই। কারো সিপিসিবি নিয়ে, সিপিসিবি একদম ক্লিয়ার। যে কোনো কিছু সিপিসিবি বের করতে বললে বের করতে পারবা, তার ডিগ্রি অফ ফ্রিডম যা খুশি তাই হোক বের করতে পারবা, কোনো ঝামেলা নাই। ওকে আচ্ছা অ্যাডমিশনে কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ করে দেওয়ার চান্স আছে। হ্যাঁ যদি প্যাচায় ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ করে দিবে। হ্যাঁ যদি প্যাচায় মানে এর কোশ্চেন যদি আসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাথে রিলেট করে কোশ্চেন দিবে। হ্যাঁ এখন তোমরা যা শিখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে সেটার সাথে রিলেট করে কোশ্চেন দিবে এবং সেখানে কি করবে ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ করে দিবেন। দেখাচ্ছি কেন দিবে। চলো যদি প্যাচাইতে চায় আর চলো দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এমন একটা প্রসেস যেখানে সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপ শক্তি কোনো আদান প্রদান হয় না। মানে ডিকিউ এর ভ্যালু কত? 0, রাইট? ডিকিউ এর ভ্যালু কত? 0। আচ্ছা এই প্রসেসে কি আদৌ কোনো কিছু কনস্ট্যান্ট থাকে? তিনটা জিনিস কনস্ট্যান্ট থাকে এই প্রসেসে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক, তাপ শক্তি। কি কি কনস্ট্যান্ট থাকে? কি কি কনস্ট্যান্ট থাকে সেটা দেখার চেষ্টা করতেছি। এক, তাপ শক্তি, কারণ তাপ শক্তির পরিমাণে কোনো চেঞ্জ আসতেছে না। দুই, এনট্রপি। কি? এনট্রপি। এটা তো শিখি নাই, শিখবো পরে। এমনি জেনে রাখো এনট্রপি মানে হলো সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাণ। তোমরা হয়তো একাডেমিতে পড়েছো, অবশ্যই আইডিয়া আছে, বাট আমরা আরো শিখবো, সমস্যা নেই। এনট্রপি মানে হলো সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাণ যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? আরেকটা জিনিস কনস্ট্যান্ট থাকে সেটা হলো P⁵ আরো এটা থেকে ম্যাথমেটিক্যালি এক্সপ্যান্ড করে আরো অনেক কিছু কনস্ট্যান্ট বানানো যায়, বাট আপনি বেসিক এটা মনে রাখার চেষ্টা করেন তাহলেই হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা জিনিস কনস্ট্যান্ট থাকে সেটা হলো P⁵ তোমার বইটা প্রমাণ দেওয়া আছে, এই প্রমাণগুলো না করলেও চলবে। আর তুমি যদি একটু সেফ প্লে করতে চাও অ্যাডমিশন টেস্টে তাহলে মুখস্থ রাখতে পারো প্রমাণ, বা বুঝে বুঝে মনে রাখতে পারো, তোমার জন্য ভালো লাগে। ঠিক আছে? প্রমাণ আমি যাচ্ছি না, বইয়ের মধ্যে আছে। P⁵ এই জিনিসটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি থাকে? কনস্ট্যান্ট থাকে। সো এটা যদি আমি একটু ভাঙায় লিখি বা একটু ম্যাথমেটিক্যাল আকারে লিখি, P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। সো ম্যাথ করার সময় আপনার এটা লাগবে। বলবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো একটা গ্যাসের আয়তন বা সিস্টেমের আয়তন 10 গুণ করা হলো, চাপ কত গুণ হবে? এই যে ম্যাথ করা লাগবে। এটা আমরা করব, ম্যাথ আমরা করব। ঠিক আছে? আগে থিওরিটা একটু আগাই নিই, তারপরে ম্যাথ করব। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ করা শুরু করব, সমস্যা নেই। এই যে আজকে যা শিখতেছো নেক্সট ক্লাসে কিন্তু এগুলোর উপরেই ম্যাথ দিয়ে শুরু করব। আজকে তোমাদের থিওরির উপর যাবে আজকের ক্লাসটা। ঠিক আছে? সো আজকে আমরা এই রুদ্ধতাপীয় শেষ পর্যন্ত যাবো একদম থিওরি। হ্যাঁ তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যা যা থিওরি আছে সব আজকেই কমপ্লিট হবে। হ্যাঁ সেকেন্ড দিন প্রথমে এগুলোর ম্যাথ হবে, দেন দ্বিতীয় সূত্রের থিওরি হবে। দ্বিতীয় সূত্র থেকে শেষ পর্যন্ত যা যা থিওরি আছে সেগুলো হবে সেকেন্ড দিন। আর লাস্টের দিন 3 নাম্বার লেকচার, ওই দিন ওই দ্বিতীয় সূত্রের পার্টের ম্যাথ হবে প্লাস ওভারঅল আরো কিছু ম্যাথ হবে। বুঝছো প্ল্যানটা? আচ্ছা গুড। সো বোর্ড হওয়া যাবে না, এগুলো শেখা লাগবে, তাহলে পরের দিন ম্যাথ করার সময় করলে করবো। ঠিক আছে? তো দেখেন এই জিনিসটা থাকবে হলো কনস্ট্যান্ট, ম্যাথ করার জন্য এই জিনিসটা লাগবে। ওকে শুধুমাত্র এটাই লাগবে না, আরো কিছু জিনিসপত্র লাগবে। দেখেন একটা ফর্মুলা যে কোনো প্রক্রিয়াকে যদি শুধুমাত্র আদর্শ গ্যাস হয়, সেটা যে প্রক্রিয়া চালানো লাগে তুমি আদর্শ গ্যাসের উপর ওই ফর্মুলা খাটবে। বলতে পারো কোন ফর্মুলা? হয়তো বলতে পারছো PV = nRT। কোনটা? PV = nRT। এটা খাটবেই, এটা খাটবে। সো আপনি ধরেন সম্পর্কটা স্থাপন করতে চাচ্ছেন VRT এর মধ্যে। কেন চাবেন আপনি সম্পর্ক VRT এর মধ্যে স্থাপন করতে? ধরেন কোশ্চেনে বলছে তাপমাত্রা 10 গুণ করা হয়েছে, আয়তন কয় গুণ হবে? তখন কি PV দিয়ে হবে না, VRT লাগবে। তার মানে এখান থেকে P কে সরিয়ে আপনি T কে আনতে চাচ্ছেন। তাহলে একটা কাজ করেন, এই ফর্মুলা থেকে P এর পরিবর্তে T আনার চেষ্টা করেন। কেমন? P = nRT / V। বুঝছো? তাহলে P এর জায়গায় nRT / V বসাই দাও, তাহলে nRT1 / V1 * V1 টু দি পাওয়ার গামা, nRT2 / V2 * V2 টু দি পাওয়ার গামা। তার মানে T1 V1 টু দি পাওয়ার গামা -1
T2 V2 to the power gamma minus 1 so এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা যদি T আর V এর মধ্যে সম্পর্ক স্থাপন করার আপনার দরকার হয় তখন এই ফর্মুলা লাগানো লাগবে ঠিক আছে বুঝতে পেরেছেন শিওর 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 এখন ধরে আপনার P আর T এর মধ্যে সম্পর্ক স্থাপন করা দরকার তাহলে কি করবেন V কে সরাই দেন ফর্মুলা থেকে এই ফর্মুলা থেকে V কে সরাই দেন তাহলে V nRT by P ঠিক আছে কি nRT divided by P তাহলে কি আসছে বসাইলে বুঝতে পারবা P1 to the power 1 minus gamma P1 to the power gamma P2 to the power 1 minus gamma P2 to the power gamma এই জিনিসটা বসাই দাও V এর মান এখানে বসাই দাও তাহলেই হয়ে যাবে ঠিক আছে V এর মান বসাই দাও তাহলেই হয়ে যাবে ওকে সো এইটা একটা ফর্মুলা এইটা একটা ফর্মুলা এইটা এই যে এইটা আরেকটা ফর্মুলা ম্যাথ করার জন্য যদি আপনার ম্যাথে P বা V এর ভ্যালু দেওয়া থাকে ঠিক আছে ধরেন আয়তন এত হইছে চাপটা কত হইছে এবং অল্টারনেটিভটা বের করতে বলো তখন এটা যদি T আর V এর মধ্যে সম্পর্ক স্থাপন করা লাগে তখন এটা যদি T এবং T এর মধ্যে সম্পর্ক স্থাপন করা লাগে তখন এটা ঠিক আছে হয়েছে বুঝছি মনে থাকবে শিওর একদম মুছে দিতে পারি ভাইয়া মুছে দিই হয়েছে তুলেছি সবাই ওকে ম্যাথ করব আমরা এগুলোর উপর সমস্যা নেই হ্যাঁ আমাদের একটু থিওরিগুলো একটু দেখার চেষ্টা করব ঠিকঠাক তাহলেই হবে থিওরিগুলো একটু ঠিকঠাক দেখার চেষ্টা করো তাহলেই হবে চলেন এবার দেখেন রুদ্রাব্য প্রক্রিয়া কি করছে কিন্তু কাছে আমরা বের করে জানি ভাইয়া dw pdv হ্যাঁ জানো তো কিন্তু ওই যে পুরো প্রসেস ধরে যদি কতখানি কাজ করা আছে সেটা বের করতে হবে তখন কি করা লাগবে ইন্টিগ্রেশন করা লাগবে কি করা লাগবে ইন্টিগ্রেশন করা লাগবে এবং এই কেসে ইন্টিগ্রেশন করলে ফর্মুলা একটা এরকম দাঁড়ায় যদি আমি ভুল না হয়ে থাকি তবে একটু দেখো আমি ভুল হই কিনা nr divided by 1 minus gamma t প্রথমে কি t1 নাকি t2 ভুলে গেছি আচ্ছা আমি লিখলাম এটা যদি ভুল লিখে থাকি বলে যদি এখানে এমন হতে পারে t2 t1 হতে পারে আমার এক্সাক্ট খেয়াল নাই যদি ভুল লিখে থাকি আমাকে একটু বলো যে জায়গাটা ভুল হয়েছে ঠিক আছে ঠিক করে দিব ওকে একটু দেখো তুমি এটা ভুল লিখলাম নাকি আবার আচ্ছা চলো সো আপনি এটাকে ইন্টিগ্রেট করলে এরকম একটা ফর্মুলা দাঁড়াবে dw nr divided by 1 minus gamma multiplied by t1 minus t2 ওকে তুই জানো তো ভুল লিখছি কিনা আগে কনফার্ম হয়ে নেই এটা ভুল লিখছি নাকি আবার আগে একটু কনফার্ম হয়ে দেখো ভুল লিখছি না ঠিক আছে ভুল লিখছি না ঠিক আছে দেখো একটু t2 আগে হবে কিনা একটু চেক করো না হঠাৎ করে কনফিউজড হয়ে গেল দেখো তো দেখি ভুল লিখছি না ঠিক আছে বাচ্চারা কি ফর্মুলাটা ভুল লিখছি ইন্টিগ্রেশন করে আগে লোকন একটা ভালো হতো t2 t1 মনে হয় একজন বলছে হ্যাঁ ভুল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে t2 t1 হবে আচ্ছা t2 t1 ঠিক আছে t2টা কি t2 হলো আপনি একটা সিস্টেমের উপর এই দ্রুততাপীয় প্রক্রিয়াটা চালাচ্ছেন প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে সিস্টেমের যে তাপমাত্রাটা হবে সেটা হলো t2 আর প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের যে তাপমাত্রাটা ছিল সেটা হলো t1 ওকে বুঝছো এখন এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করে লিখি বা একটু ভাঙায় লিখি nRT2 nRT1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা রাইট এখন দেখো আমি কি লিখতে পারি P1 V1 is equals to nRT1 আর P2 V2 is equals to nRT2 রাইট তাহলে nRT2 এর জায়গায় আমি বসাই দিতে পারি P2 V2 nRT1 এর জায়গায় বসাই দিতে পারি P1 V1 বসাই দাও তাহলে 1 divided by 1 minus gamma 1 divided by 1 minus gamma multiplied by nRT2 এর জায়গায় P2 V2 nRT1 এর জায়গায় P1 V1 ঠিক আছে সো এই আরেকটা ফর্মুলা কৃতকাজ বের করার জন্য আপনার যখন যেটা লাগবে আপনি সেটা দিয়ে করে ফেলবেন ঠিক আছে n মানে কি n মানে হলো আপনি কত মোল গ্যাস নিয়ে কাজ করতেছেন সেটা আর মানে কি আর মানে হলো ওই বলা গ্যাসটা 8.314 ঠিক আছে আচ্ছা ভাই আপনি শুনে যদি লেখা না থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা যদি লেখা না থাকে তাপ শক্তি কনস্ট্যান্ট দেখো অনেক ভাবে আসতে পারে বলে দিতে পারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুব ইজি তাহলে বুঝে যাবে বলে দিতে পারে তাপ শক্তির পরিমাণ কনস্ট্যান্ট তাহলে বুঝে যাবে এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিতে পারে এনট্রপি কনস্ট্যান্ট তাহলেও বোঝা লাগবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অথবা বলে দিবে অনেক দ্রুত একটা প্রক্রিয়া যেমন ধরো বম ব্লাস্ট হচ্ছে আর টায়ার ব্লাস্ট হচ্ছে টায়ার ফেটে যাচ্ছে সাইকেলের বেলুন ফেটে যাচ্ছে এগুলো সব রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঠিক আছে যদি বলে অনেক ফাস্ট বা অনেক দ্রুত আপনার বোঝা লাগবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে কি করতেছে ইন্ডিকেট করতেছে কেন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো তাপ শক্তি আদান প্রদান হওয়া যাবে না হ্যাঁ তো যদি প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলে কোনো না কোনো কারণে সিস্টেম আর পরিবেশের মধ্যে মানে তাপ শক্তির আদান প্রদান হয়েই যাবে ঠিক আছে একটু ফাঁক ফোকর পাইলেই হয়ে যাবে বাট এটা এতই ফাস্ট হয় যে পরিবেশ আর সিস্টেমের মধ্যে তাপ শক্তি আদান প্রদান হওয়ার সুযোগই থাকে না
ঠিক আছে, এর জন্য অনেক দ্রুত বলতে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে বুঝি। ঠিক আছে, অনেক দ্রুত যে কোনো প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়াকেই রেফার করে। ঠিক আছে, যে এতই দ্রুত ঘটছে যে সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপ শক্তি আদান প্রদান হওয়ার সুযোগই পায় নাই, সময়ই পায় নাই। তখন আপনার কি বোঝা লাগবে কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, তো যদি কোশ্চেনে রুদ্ধতাপীয় বা এনট্রপি কনস্ট্যান্ট বা তাপ শক্তি কনস্ট্যান্ট লেখা নাও থাকে, বাট লেখা থাকে প্রক্রিয়াটা অনেক দ্রুত ঘটতেছে, আপনার বোঝা লাগবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং এতক্ষণ ধরে যা যা শিখছেন সবকিছু এখানে অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, যদি বলে দেয় যে অনেক দ্রুত ঘটতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা কথা বলছিলাম যে যদি প্যাচায় তাহলে কেন প্রশ্ন করতে পারে। দেখো এইভাবে প্রশ্ন করবো, আমি বলি নেক্সট দিন আমি এটা করাবো, বাট বলে রাখতে কি তোমার বলবো যে মঙ্গল গ্রহে একটা গ্যাস পাওয়া গেছে যার ডিগ্রি অফ ফ্রিডম হলো 8। গ্যাসটাকে আয়তনে 5 গুণ করা হলো, তাপমাত্রা কত হবে? তাপমাত্রা কত গুণ হবে? ঠিক আছে, প্রথম ধরো তোমার বলছি এটা করা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আবার বলতেছি, মঙ্গল গ্রহে একটা গ্যাস পাওয়া গেছে যার ডিগ্রি অফ ফ্রিডম হলো 8, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অনেক দ্রুত আয়তনে 5 গুণ করা হলো, তাপমাত্রা কত গুণ হবে? তখন অবভিয়াসলি তুমি যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 অ্যাপ্লাই করবো, রাইট? বাট চেঞ্জ হবে কি, যে গামার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, গামার ভ্যালু কিন্তু তোমার এই যে এই ফর্মুলাতে তখন বের করে না লাগবে, ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম। তোমার বলে দিছে না ডিগ্রি অফ ফ্রিডম 8। সো তোমার পরিচিত নরমাল কোন গ্যাসের সাথে কিন্তু এটা মিলবে না। 1.67 দিয়েও করা যাবে না, 1.4 দিয়েও করা যাবে না, বা 1.33 দিয়েও করা যাবে না। ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালু বসিয়ে ওইটার জন্য গামার মান বের করা লাগবে, দেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করা লাগবে। বুঝছো, এর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। সিবি বাই সিবি দিয়ে মনে রাখা, সিবি দিয়ে মনে রাখা বেটার আমি মনে করি। ঠিক আছে, সিবি বাই সিবি দিয়ে 3টা মনে থাকবে, বাট এটা দিয়ে যে কোনোটা বের করা যাবে আমার। বুঝছো? দেখো বুঝছো কিনা ভাইয়া, দেখো তো বুঝছি কিনা, দেখো 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 বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই ভাইয়া? দেখেন তো থিওরি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই, থিওরি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই, দেখেন তো থিওরি সম্পর্কে মোটামুটি আইডিয়া চলে আসছে। আবার আমাদের কি মনে পড়ে গেছে থার্মোডাইনামিক্স এর শুরুতে কি কি ছিল? আচ্ছা, সে আমাকে বলছে ক্লিয়ার, ওকে। মোমেন্ট বলছে বুঝছি, গুড। রিফাত বলছে বুঝেছি ভাইয়া, ওকে গুড। তো এই ছিল মোটামুটি আপনাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত থিওরিতে যা যা লাগবে। নেক্সট দিন আমরা আজকে যা যা পড়ছি সবকিছুর উপর ম্যাথ করব প্রথমে, তারপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা যা থিওরি আছে সেগুলো পড়বো, দেন তারপরের দিন আবারও ম্যাথ। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো ক্লাসটা না বাড়াই, নেক্সট ক্লাস আপনাদের হোপফুলি আগামীকালই হবে, যদি কোনো ঝামেলা না হয়। তাহলে আগামীকালই আপনাদের ক্লাস হবে, কারণ আপনাদের 2টা ক্লাস মিস গেছে। আজকে একটা এক্সট্রা ক্লাস নিলাম, আর হোপফুলি কালকে একটা নেক্সট এক্সট্রা ক্লাস নিব, তাহলেই কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, আর আজকে যদি কালকে যদি নিতে না পারি তাহলে রবিবার নিব। ঠিক আছে, এক্সট্রা ক্লাস একটা নিব, ওকে। তাহলে হোপফুলি আমরা আগায় যাবো আবার আগের মধ্যে। ঠিক আছে, আর রুটিন যেটা আছে ওটা তো থাকতেছেই, সোমবার বৃহস্পতি ওই রুটিন তো মেইনটেইন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই পড়তে থাকেন ঠিকঠাক। নেক্সট ভাইয়া কালকে এক্সাম হবে? জি জি জি, কালকে এক্সাম হবে, কালকে এক্সাম হবে, জি জি এক্সাম হবে, এক্সাম হবে। আজকের লেকচারের উপর কালকে এক্সাম হবে, জি। ঠিক আছে, ওকে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।